আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আজকের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সেশনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির জন্য একটি অনবদ্য দিন, কারণ আমরা আমাদের সাথে পেয়েছি বাংলাদেশের জীবন্ত লিজেন্ড, বাংলাদেশে যার হাত ধরে রিউমাটোলজি সাবজেক্টটি প্রতিষ্ঠিত এবং বিকশিত হয়েছিল, আমাদের সবার পরিচিত এবং শ্রদ্ধেয় স্যার ডক্টর সৈয়দ আতিকুল হক স্যার। স্যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ, এবং স্যার বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাপলার অর্থাৎ এশিয়া প্যাসিফিক লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি। দেশি এবং বিদেশি অসংখ্য জার্নালে স্যারের লেখা এবং গবেষণা প্রকাশিত হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। তো আমরা অধীর আগ্রহে স্যারের সেশনের জন্য অপেক্ষা করছি। স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যারের সেশনটি শুরু করার জন্য। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই টপিকটা, আমি জানি যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে একটা নিরস সাবজেক্ট। এটা মেকানিক্যাল, খানিকটা মেকানিস্টিক, যান্ত্রিক। এর মধ্যে ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, ডায়াবেটিস, তারপরে থাইরোটক্সিকোসিস, এদের মতন রসালো কোনো এনজাইম, হরমোন বা এসব কিচ্ছু নাই এখন পর্যন্ত, যার জন্য এটাকে একটা নিরস সাবজেক্ট বলে বলা হয়। যা চিকিৎসাও সব হচ্ছে খুবই মেকানিস্টিক। তারপরেও আমাকে জেনেসিস থেকে যখন প্রস্তাব করা হলো অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসার উপরেই এক লেকচারটা দিতে, তখন আমি বেশ আনন্দিতই হলাম যে এই অস্টিওআর্থ্রাইটিসের মতন নিরস টপিকের শ্রোতাও এখন আছে। যদিও আমি একটু বলে রাখবো যে আসলে সত্যিকার অর্থে এই সাবজেক্টের উপর রিসার্চ হয়েছে, বিভিন্ন বডি মিলে গবেষণা করছে, নতুন নতুন রিকমেন্ডেশন দিচ্ছে, যার জন্য আমার যে বক্তব্য তার মধ্যে কিছু কিছু বক্তব্য অবশ্যই থাকবে যেগুলো আমাদের এমবিবিএস লেভেলে আমরা যেটুকু দক্ষতা বা নলেজ অর্জন করি তার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ না। কিন্তু আবার এটাও ঠিক যে এমবিবিএস এর জ্ঞানটা আমাদেরকে কিন্তু পরবর্তী স্তরের বিষয়গুলোকে অনুধাবন করার যোগ্যতা আমাদের দিয়ে দেয়। কাজেই আমার মনে হয় যে মনোযোগ দিলে খুব কষ্ট হবে না, আমি একদম বলতে পারি। তা আমি এখন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার স্লাইডগুলো শেয়ার করছি। তাহলে আমার বিষয়বস্তুটা হচ্ছে ট্রিটমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস। আমি এটাকে মোট 5টা ভাগে ভাগ করে বলবো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নন ফার্মাকোলজিক্যাল মেজার্স ফর ট্রিটমেন্ট, ফার্মাকোথেরাপি, রিকমেন্ডেশনস, মানে অন্যান্য যে সমস্ত গ্লোবাল বডি আছে তাদের রিকমেন্ডেশনগুলো কি বলে, মানে এইটাতে আমি এই থেরাপিগুলোর একটু বিশদ আলাপ করব, এবং ফাইনালি ওই বডিগুলো কি রিকমেন্ড করেন তাও বলবো, এবং এরপরে সবচেয়ে শেষে আসবে কনক্লুডিং রিমার্কস। এখন আমি যাচ্ছি ডেফিনেশন অফ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসটাকে আমরা কিভাবে ডিফাইন করি, এবং এখানে আমি বলবো যে খানিকটা ওই আমরা অনেক দেশ দেখেছি বিশাল সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে দুটি কি পদ ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। ওই টাইপের একটা ডেফিনেশন আমি দিতে বাধ্য হই যে অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে আসলে আমি দেশে বিদেশে অনেক জায়গায় তার অনেক জটিল তত্ত্বের উপর আমার লেকচার দিতে হয়েছে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসকে কিভাবে ডিফাইন করব এটা যদি বলি তাহলে এই ডেফিনেশন কিন্তু ডেভিডসনের ডেফিনেশন। আমি এর চেয়ে ভালো ডেফিনেশন আর কোথাও পাইনি, আমাদের সেই চিরপরিচিত ডেভিডসন। এ কন্ডিশন অফ জয়েন্টস ক্যারেক্টারাইজড বাই ফোকাল লস অফ আর্টিকুলার কার্টিলেজ, মানে কার্টিলেজ লস হয় সারফেস থেকে, উইথ প্রলিফারেশন অফ নিউ বোন, মানে অস্টিওফাইট তৈরি হয়, এই যেমন এখানে অস্টিওফাইট তৈরি হচ্ছে। তারপরে এইখানে ফোকাল লস অফ আর্টিকুলার হায়ালাইন কার্টিলেজ আছে। তারপরে প্রলিফারেশন অফ নিউ বোন অ্যান্ড রিমডেলিং অফ দ্য জয়েন্ট কন্ট্রোল উইথ মিনিমাল অর নো ইনফ্লামেশন। এখানে কোনো ইনফ্লামেটরি ফ্লুইড অ্যাকুমুলেট করে না, বা করলেও খুবই সামান্য পরিমাণে, খুব অল্প থাকে। ক্লিনিক্যালি ম্যানিফেস্টেড বাই মেকানিক্যাল জয়েন্ট পেইন। মেকানিক্যাল জয়েন্ট পেইন বলতে আমরা বুঝাই যেই ব্যথাটা বিশ্রামের পরে কমে, বিশ্রাম নিলে কমে এবং জয়েন্টটাকে ব্যবহার করলে বাড়ে, এটাকে আমরা বলি মেকানিক্যাল। আর যেটা বিশ্রামে বাড়ে অথচ অ্যাক্টিভিটিতে কমে সেটাকে আমরা বলি ইনফ্ল্যামেটরি। এখানে অস্টিওআর্থ্রাইটিসকে ডিফাইন করা হয়েছে যে এখানে পেইন থাকবে, বাট দ্যাট পেইন শুড বি মেকানিক্যাল। কোথায় কোথায় অস্টিওআর্থ্রাইটিস হয়? নি, সবচেয়ে কমন হচ্ছে নি, তারপরে ডিআইপিস,
সিএমসি এটা হচ্ছে CMC1 মানে কার্পোমেটাকার্পাল, কার্পোমেটাকার্পাল। তারপরে স্পাইনেও হতে পারে, যেখানে আমরা স্পন্ডাইলোসিস বলি, হিপসে হয় এবং অন্যান্য বিভিন্ন জয়েন্টে হতে পারে। আমাদের অস্টিওআর্থ্রাইটিসের ইম্পর্টেন্সটা কোথায়? মানে আমি এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস এবং মেজর কজ অফ পেইন, ডিসএবিলিটি, হেলথ কেয়ার সিকিং অ্যান্ড হেলথ এক্সপেন্ডিচার ইন ওল্ডার পিপল। ওল্ডার পিপলে হেলথ এক্সপেন্ডিচার একটা বড় কারণ। এবং আমি এই জন্যই একদিকে যেমন অবাক হয়েছি, তেমনি অত্যন্ত চমৎকৃত হয়েছি জেনেসিসের এই টপিকটা বাছাই করা নিয়ে। ন্যাচারাল কোর্সটা কেমন? ন্যাচারাল কোর্স হচ্ছে ক্রনিক পেইন উইথ এক্সারসেপশনস অ্যান্ড রেমিশন, মানে মাঝে মধ্যে মাথা চাড়া দেবে, মাঝে মধ্যে কমবে। এপিসোডস অফ ইনফ্লামেশন, কখনো কখনো ইনফ্লামেশন হয়, যদিও ফ্লুইড অ্যাকুমুলেশন এবং জয়েন্ট সোয়েলিংটা খুব কম হয়। স্লোলি প্রোগ্রেসিভ লস অফ জয়েন্ট স্পেস, ধীরে ধীরে ওই যে আর্টিকুলার হায়ালাইনটা লস হয়ে জয়েন্ট স্পেসটা কমতে থাকে। আর আলটিমেটলি শতকরা 10 ভাগের ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেস করার দরকার হয়। এখানে আমি এই নি অস্টিওআর্থ্রাইটিসের 3টা ক্রাইটেরিয়া দেখাচ্ছি, এবং আমার কিন্তু এই 3টা ক্রাইটেরিয়া দেখার উদ্দেশ্য এক ঢিলে 2 পাখি মারা। মানে একদিকে আমি জয়েন্ট মানে ক্লিনিক্যাল নি অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিসের ক্রাইটেরিয়াও জানাবো, আবার এট দ্য সেম টাইম এই একই স্লাইডে নি অস্টিওআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি সেগুলোও বলবো। এখানে 3টা ক্রাইটেরিয়া, 3টা বডি। নাইস হচ্ছে USA, এটাকে বলা হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স। ইউলার হচ্ছে ইউরোপিয়ান লিগ অ্যাগেন্স্ট রিউমাটিজম, আর ACR হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি। এই সবুজগুলোর মানে হচ্ছে এই 3টা ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে, আর হলুদের মানে হচ্ছে এগুলোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক। নাইসে কোনো হলুদ নাই, মানে সবুজ 3টা থাকতেই হবে। ইউলারে হলুদ কমপক্ষে একটা, আর ACR-এ মানে একটা হচ্ছে সবুজ, মানে এইটা থাকতেই হবে। আর বাকি অজস্র হলুদের মধ্যে 3টা বা তার চেয়ে বেশি থাকলে চলবে। এখন এর মধ্যে একটা হচ্ছে এইজ 45, 40, 50। তার মানে আমরা ধরেই নিতে পারি যে অস্টিওআর্থ্রাইটিস ইজ অলমোস্ট অ্যান এক্সক্লুসিভ ডিজিজ, এক্সক্লুসিভ টু দ্য এজ গ্রুপ অ্যাবভ 40 ইয়ার্স। তারপরে অ্যাক্টিভিটি অর ইউসেজ রিলেটেড পেইন, যেটাকে আমি বললাম যে মেকানিক্যাল পেইন, এটা কিন্তু প্রত্যেকেরই এই 3টা বডিরই বাধ্যতামূলকের মধ্যে আছে। নো আর্লি মর্নিং স্টিফনেস, আর্লি মর্নিং স্টিফনেস সকালে ঘুম থেকে উঠলে জয়েন্ট জড়ো হয়ে থাকা, এটাকে বলা হয় আর্লি মর্নিং স্টিফনেস, অথবা আর্লি মর্নিং স্টিফনেস লিমিটেড টু লেস দ্যান 30 মিনিটস। এটা ম্যান্ডেটরি ইন নাইস অ্যান্ড ইউলার, বাট এটা অপশনাল ফর ACR। ফাংশনাল লিমিটেশন মানে কাজের লিমিটেশন, এটা ইউলারে হচ্ছে মাস্ট, কিন্তু আর বাকিগুলোর জন্য এমন কিছু রাখা হয়নি। তার মানে আমরা বলতে পারছি যে এই 3টা হচ্ছে সিমটমস, প্রিডমিনেন্ট সিমটমস অফ অস্টিওআর্থ্রাইটিস। আর সাইন্সের মধ্যে ক্রেপিটাস, রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মোশন মানে হাঁটুকে পুরা ভাঁজ করা যায় না, বোন এনলার্জমেন্ট, বোন মার্জিন টেন্ডারনেস এবং নো পালপেবল ওয়ার্মথ, এই 5টা হচ্ছে সাইন। এক্সামিন করলে আমরা পাবো। এগুলোর সমন্বয়ে আমরা নি অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোস করতে পারি। আমি আসলে ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে আর বলবো না। গোলস অফ ট্রিটমেন্ট, গোলগুলো কি কি? একটা হচ্ছে কন্ট্রোল পেইন অ্যান্ড সোয়েলিং, পেইনটাকে কমানো এবং সোয়েলিংও কমানো। প্রিভেন্ট প্রোগ্রেশন অফ দ্য প্রসেস, এই প্রোগ্রেসের প্রিভেনশন মানে এই প্রসেসটার প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করা। তার মানে ওই যে আর্টিকুলার হায়ালাইন কার্টিলেজের ডিস্ট্রাকশন বা ইরোশন ফলোড বাই প্রোগ্রেসিভ ন্যারোয়িং অফ দ্য জয়েন্ট স্পেস, এটাকে প্রিভেন্ট করা আমাদের আরেকটা চাহিদা। মিনিমাইজ ডিসএবিলিটি, সবাই ডিসেবলড হন, কাজে সেই ডিসএবিলিটিটাকে মিনিমাইজ করা এবং কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা, এগুলি হচ্ছে আমাদের 4টা অবজেক্টিভ অফ ট্রিটমেন্ট। এখানে আমি ডারউইনের একটা বক্তব্য একটু কোট না করে পারছি না। ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পেসিস দ্যাট সার্ভাইভ, মানে স্পেসিসের মধ্যে যারা সবচেয়ে শক্তিশালী মাসল পাওয়ার তারা যে সার্ভাইভ করে তা ঠিক না। যেমন ডাইনোসর ছিল অত্যন্ত পাওয়ারফুল স্ট্রং, কিন্তু সার্ভাইভ করেনি। নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সবচেয়ে ইন্টেলিজেন্ট হয়ে যে সার্ভাইভ করবে তাও না, বাট দ্য ওয়ান মোস্ট রেসপন্সিভ টু চেঞ্জেস, যে স্পেসিস চেঞ্জে বেশি ভালো রেসপন্ড করতে পারবে সেই বেশি সার্ভাইভ করবে। এবং এটাও ঠিক যে আমি আমার এই শিক্ষকতা জীবনে, আমি শিক্ষক হিসাবে প্রথম সিলেট মেডিকেলে জয়েন করি 1989 সালে। বলতে পারি যে শিক্ষকতা জীবনের প্রায় 31 বছর।
এই ৩১ বছর ধরে আমি অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে যা কিছু পড়েছিলাম তার অনেক কিছুই কিন্তু বাতিল হয়ে গেছে এই 2019-এর আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির এই নতুন রিকমেন্ডেশনে। অনেক কিছু বাতিল। এবং আমি এতদিন ধরে যেই লেকচারটা দিচ্ছিলাম এবং সেই লেকচারে অনেকগুলো টপিক ছিল যেগুলো আমি আমার লেকচারটা দেওয়ার প্রসঙ্গে বলবো, যেগুলি আমার খুব প্রিয় ছিল, যেগুলি বলতে আমি আনন্দ পেতাম, যেগুলি আমি পরীক্ষায় জিজ্ঞেস করতাম, পরীক্ষায় ছাত্ররা না পারলে তাদের উপর ক্ষেপেও যেতাম। সেই ধরনের অনেক জিনিস কিন্তু এখন বাতিল হয়ে গেছে এই নতুনটাতে। এবং এটাতে কিন্তু আমি যদি রেসপন্ড না করি তাহলে আমি সার্ভাইভ করব না। তা আমি এটার আলোকেই এই এসিআর 2019 দিস ইজ দ্য লেটেস্ট রিকমেন্ডেশন অন দ্য ট্রিটমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস। এবং আমি আমার এই লেকচারটা প্রণয়নে বা আপডেট করাতে আমি এটাকেই ফলো করেছি সবচেয়ে বেশি। এই পিবি মেডাওয়ার তিনি ছিলেন একজন বিখ্যাত এডুকেশনিস্ট, নট মেডিকেল এডুকেশনিস্ট। ওনার বক্তব্য দিয়ে শুরু করব। আমার মনে হয় যে তোমরা সবাই জানো মরফিয়াস হচ্ছেন একজন গ্রিক দেবতা। গ্রিক যে মানে প্রাগৈতিহাসিক ধর্ম প্যাগান রিলিজিয়ান, তার দেবতা ছিলেন মরফিয়াস। তার অনেক দায়িত্ব ছিল। একটা দায়িত্ব ছিল মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করা। তা এই মেডাওয়ার সাহেব বলেছেন, নো স্লিপ ইজ সো ডিপলি রিফ্রেশিং অ্যাজ দ্যাট which during lectures Morpheus invites us so insistently to enjoy. এমনকি রাত 2টার সময় মরফিয়াস আমাদের ঘুমের জন্য অত তীব্র আহ্বান জানায় না যত তীব্র আহ্বান জানায় লেকচারের সময়। কাজেই আমার এই লেকচার শুনতে শুনতে তোমরা যদি কেউ ঘুমায় পড়ো, আমি মাইন্ড করব না, তোমাদের বাধাও দেবো না, তোমাদেরকে জাগায়ও তুলবো না, মোটেই দুঃখও পাবো না। এখন আমি আসবো মেজর ট্রিটমেন্ট অপশনস কী কী। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল আর একটা ফার্মাকোথেরাপি। আমি এখন যাচ্ছি আমার সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স। নন ফার্মাকোলজিক্যাল মেজার্সে যেগুলো আছে, নাম্বার 1 হচ্ছে এডুকেশন, নাম্বার 2 ওয়েট লস, নাম্বার 3 এক্সারসাইজ, নাম্বার 4 জয়েন্ট প্রোটেকশন, নাম্বার 5 ফিজিওথেরাপি, এবং নাম্বার 6টা এখানে ঢাকা পড়ে গেছে। আচ্ছা, এটা আমি হাইড করতে পারি কিনা দেখি। না, হাইড করা যাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নাই। এটা হচ্ছে সার্জারি। পেশেন্ট এডুকেশন, আমরা পেশেন্টকে কিসের উপর এডুকেট করব? একটা হচ্ছে প্যাথোজেনেসিস ইনক্লুডিং, আমরা তাকে পেশেন্টকে প্রথমে আমাদের এডুকেট করতে হবে পেশেন্টের নিজের রোল অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট, মানে সেলফ ম্যানেজমেন্ট। অস্টিওআর্থ্রাইটিসের ম্যানেজমেন্টে সেলফ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বটা বোঝাতে হবে। এবং সেটা বোঝাতে গেলে আমাদের প্যাথোজেনেসিস বোঝাতে হবে, ইনক্লুডিং দ্য রিস্ক ফ্যাক্টরস, যে আমাদের জেনেটিক্স একটা রিস্ক ফ্যাক্টরস, ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টরস, ইনজুরি এবং অ্যাবিউজ অফ দ্য রেসপেক্টেড জয়েন্টস, এগুলো হচ্ছে আবার কতগুলো রিস্ক ফ্যাক্টর। এই জিনিসগুলো আমাদের রোগীকে ভালো করে বুঝাতে হবে। নেচার কি, রোগটার নেচারটা কি, ন্যাচারাল কোর্সটা কেমন, যেটা আমি আগেই বলে ফেলেছি, এবং তার আউটকামটা কি, এগুলো রোগীকে জানাতে হবে। এবং এগুলি জানানোর উদ্দেশ্য কিন্তু রোগীকে ভয় দেখানো না, এগুলো জানানোর উদ্দেশ্য রোগীর যে অ্যাডহারেন্সটাকে এনশিওর করা। তারপরে ট্রিটমেন্টের স্কোপটা কি এবং লিমিটেশনসটা কি। এখনো যে এই রোগটাকে ভালো করে দেওয়ার কোনো ওষুধ বের হয়নি। এখনো যে আমাদের সাধ্যটা হচ্ছে ব্যথাটা কমানো, অক্ষমতা কমানো, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা, এবং রোগীর নিজ জয়েন্ট বা জয়েন্টগুলোর এফেক্টেড জয়েন্টগুলোর যে প্রোগ্রেসিভ ড্যামেজ, এটাকে প্রতিহত করা। এদ্দুরই আমরা করতে পারি, যদ্দূর করতে পারি তদ্দুরই আমরা বলবো, আমরা বাড়িয়ে বলবো না। এমনকি খুব তাড়াহুড়া থাকলেও অনেকে আমাদের চিকিৎসক ভাইরা অনেকেই যখন খুব তাড়াহুড়া আসেন, রোগীর চাপ, যখন একজন রোগী জাস্ট ওঠার সময় ওষুধ লিখে দিয়ে বিদায় নেওয়ার সময় জিজ্ঞেস করেন, স্যার আমার রোগটা ভালো হবে তো? তখন গুল মেরে অনেক সময় বলে দেন বা বলে দেই যে হ্যাঁ ভালো হবে। কারণ ভালো হবে না বললে তো আবার কিছুক্ষণ ব্যাখ্যা করতে হবে। তা মনে রাখতে হবে যে এই যে গুলটা মারলাম, এই গুলটা কিন্তু আমাদের ফিটাকে হারাম করে দেবে। কাজে আমরা কখনোই গুল মারবো না, আমরা সত্যি কথা বলেই ব্যাখ্যা করব। আমরা ট্রিটমেন্ট সম্পর্কে বলবো, অপশনগুলো কি কি, এবং নন ফার্মাকোলজিক্যাল অপশন যে একটা গুরুত্বপূর্ণ অপশন সেটা আমাদের বোঝাতে হবে। স্কোপ অ্যান্ড লিমিটেশন, নট কিউরেটিভ, দ্য ট্রিটমেন্ট ইজ নট কিউরেটিভ, ইট অ্যালেজ সাফারিংস, ইট স্লোজ দ্য প্রোগ্রেশন। ট্রিটমেন্ট অ্যাডহিয়ার করে থাকার গুরুত্ব, এবং সেলফ ম্যানেজমেন্ট, এবং সেই সেলফ ম্যানেজমেন্টের মধ্যে আউটকাম মেজারগুলো আমাদের বলতে হবে। আচ্ছা, আমাদের এরপরে ডিজিজ অ্যাক্টিভিটি মেজার্স। ডিজিজ অ্যাক্টিভিটি মেজার কতগুলো আছে যেগুলো আমাদের নিজেদের, আমরা ডাক্তাররা ব্যবহার করতে পারি। সেগুলো বেসিক্যালি আমি বলবো
সেগুলো হচ্ছে বেসিক্যালি ডিজাইন ফর প্র্যাকটিস অফ রিমাটোলজি, তারপর ইন্টারনাল মেডিসিন, অর্থোপেডিক্স এবং ফিজিয়াট্রি, এই কতগুলো ক্যাটাগরির ব্যবহারের জন্য সেভাবে তৈরি করা। সেগুলো আমি আজকের এই লেকচারে আমি সেগুলো দেখাবো না, কিন্তু যেটা পেশেন্টরা নিজেরা ব্যবহার করতে পারেন এবং পেশেন্টদেরকে আমাদের শেখানো উচিত, আমি সেটাই দেখাবো। সেটা হচ্ছে একটা ভিজুয়াল অ্যানালগ স্কেল। আমার কি পারপাস, কেন আমি এই অ্যাক্টিভিটি মেজার্স ব্যবহার করব? একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য এফিকেসি অ্যান্ড অ্যাডভার্স ইফেক্টস অফ ট্রিটমেন্ট। আমরা এফিকেসি, ওষুধটা কতখানি কার্যকর হলো, এবং ওষুধটা আমাদের চিকিৎসা যদি কাজ হয়ে থাকে তাহলে তো ভালো, যদি কাজ না হয় তাহলে আমাদের ট্রিটমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদের ওষুধ যোগ করতে হতে পারে, ওষুধ বদলাতে হতে পারে। এই উদ্দেশ্যে আসলেই দরকার আছে কিনা বোঝার জন্যই আমাদের এই টুলগুলোর ব্যবহার। এটার জন্য আমরা ব্যবহার করে থাকি ভিজুয়াল অ্যানালগ স্কেল। এটা কমনলি ব্যবহার করা হয় 0 to 10 পয়েন্ট স্কেল, এবং এটা দিয়ে অস্টিও আর্থ্রাইটিসের রোগীদের আমরা পেইন সিভিয়ারিটিও মেজার করতে পারি, এবং পেশেন্টস গ্লোবাল অ্যাসেসমেন্ট, মানে শুধু ব্যথা তো না, রোগীর এই ব্যথার সাথে ইমব্যালেন্স জড়িত হয়ে যায়, দুর্বলতা, বিভিন্ন কাজে অপারগতা, এই ধরনের অনেক কিছুই যোগ হয়ে যায়, এবং রোগী কিন্তু তার এই সমস্ত কিছু নিয়েই তার মানে গ্লোবাল অ্যাসেসমেন্ট করবেন যে তিনি কতখানি আগের চেয়ে কতখানি ভালো ফিল করছেন। তাহলে আমি যাচ্ছি পরেরটাতে। এটা আমি প্রথমত প্রাইমারিলি পেইন নিয়ে দেখাচ্ছি। 0 হচ্ছে নো পেইন, আর 10 হচ্ছে ওয়ার্স্ট পসিবল পেইন দ্যাট দ্য পেশেন্ট আইদার হ্যাজ সাফার্ড ইন দ্য পাস্ট অর দ্য পেশেন্ট মে ইমাজিন। এরকম একটা হাইয়েস্ট সিভিয়ারেস্ট পেইনটাকে আমরা ধরবো 10। এবং যদি একজন পেশেন্ট বলেন যে আমার এই মুহূর্তে ব্যথা 8, আমাকে 1.5 মাস পরে, আমার চিকিৎসার 1.5 মাস পরে এসে বললেন ব্যথাটা 8ই রয়ে গেছে, বাড়েনি, অথবা 9 হয়ে গেছে, অথবা কমলেও মাত্র 1 কমে 7 হয়েছে, তখন কিন্তু আমাদের ধরতে হবে যে আমাদের ট্রিটমেন্ট ব্যর্থ, আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিতে কোনো একটা পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনগুলো আমি কিছুক্ষণ পরেই দেখাবো। যদি রোগী বলেন যে 6, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, খানিকটা উন্নতি হয়েছে, কিন্তু এই উন্নতিটা যথেষ্ট না। আর রোগী যদি বলেন যে 2, তাহলে অনেক উন্নতি হয়ে গেছে, এখন বরং আমাদের সময় আসবে ট্রিটমেন্টটাকে ডিএসকেলেট করা, মানে ট্রিটমেন্টটাকে কমানো। এই একই স্কেল আবার আমরা ব্যবহার করতে পারি, ওই যে বললাম যে পেশেন্টস জেনারেল অ্যাসেসমেন্ট, তার লাইফের যে গ্লোবাল অ্যাসেসমেন্ট, তার উপরে পেশেন্টের শরীর সামগ্রিকভাবে, মন, শরীর, সামর্থ্য সব কিছু মিলিয়ে কেমন লাগছে। পেশেন্ট হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমি যখন আসছিলাম প্রথম, তখন আমার পেইন ছিল 8 এবং গ্লোবাল অ্যাসেসমেন্ট 7, এখন ওষুধ খাওয়ার পর আমার পেইনটা কমে হয়েছে 5, কিন্তু গ্লোবাল অ্যাসেসমেন্ট 7-এর জায়গায় হয়ে গেছে 8, কারণ ওষুধের সাইড এফেক্টের জন্য দুর্বলতা, মাথা ঘোরা, অরুচি, এইসব কিছু এসে, এটাও বলতে পারেন। কাজে আমাদের এই জন্য গ্লোবাল অ্যাসেসমেন্টটাকেও আমাদের অ্যাড্রেস করতে হবে। ওয়েট লস, নি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা গেছে যে 10% অফ দ্য লস অফ বডি ওয়েট ফ্রম, যাদের একটু ওভারওয়েট কিংবা ওবেজ, তাদের যদি বডি ওয়েট 10% তারা যদি কমাতে পারেন, তাহলে দেখা যায় যে 18 মাস পর তাদের একই ওয়েটের যারা কোনো ওয়েট লুজ করেননি, তাদের তুলনায় 50% ব্যথা কমে, 50% বাই লস অফ 10% অফ দ্য বডি ওয়েট ইন পেশেন্টস উইথ ওভারওয়েট অর ওবেসিটি, তাদের ক্ষেত্রে। এবং এই রিলেশনটা লিনিয়ার, মানে যতখানি ওজন কমিয়েছেন ঠিক সেই হারে ব্যথা কমা। এটা কিন্তু একটা চমৎকার অবজারভেশন, যেটা বলা হয় হাইপার টেনশনে স্ট্রোকের রিস্কটা কমে উইথ দ্য ডিগ্রি অফ রিডাকশন অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যতখানি কমবে স্ট্রোকের রিস্ক ততখানি কমবে। এটা একদম লিনিয়ার, ঠিক এটাও ঠিক তেমনি লিনিয়ার। এবং হিপ ওয়ের ক্ষেত্রে এটা অতটা স্টাডি করা হয়নি, কিন্তু যা রিপোর্ট আছে তাতে মনে হয় যে নি ওয়ের কাছাকাছি রেজাল্ট। যদিও হিপ ওয়ে আমাদের দেশের জন্য খুব বড় সমস্যা না, আমাদের দেশের রেয়ার। আচ্ছা, এবার এক্সারসাইজের কথা বলবো। এক্সারসাইজ হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ, যার মধ্যে আছে নন ইম্প্যাক্ট অর নো ইম্প্যাক্ট এক্সারসাইজেস, স্পোর্টস, যেমন ওয়াকিং, সাইক্লিং, সুইমিং। সাইক্লিং বলতে অবশ্য বোঝায় একটু উঁচু সিট, যেন হাঁটুটা ভাঁজ করতে যেও আমাদের ওই অ্যাঙ্গেলটা মানে 120-এর চেয়ে কম না হয় হাঁটুতে অ্যাঙ্গেল, এটা মানে বেশি ভাঁজ করা যাবে না আর কি, মোদ্দা কথা হচ্ছে এটা। নিউরোমাস্কুলার ট্রেনিং বা নিউরোমাস্কুলার এক্সারসাইজ, কেউ কেউ এটাকে বলেন নিউরোপ্রিওসেপটিভ এক্সারসাইজ, কেউ কেউ বলেন ব্যালেন্সিং এক্সারসাইজ। দেখা গেছে যে নি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে
কিছু ইমব্যালেন্স হয় এবং সেই ইমব্যালেন্স কারেকশনের জন্য এই এক্সারসাইজগুলো ভালো কাজ করে। তা মানে এগুলো মোটামুটি স্ট্রংলি রিকমেন্ডেড। তাইচি হচ্ছে একটা চাইনিজ মাইন্ড বডি কন্ট্রোল এক্সারসাইজ এবং এইটার রেজাল্ট দেখা গেছে খুবই ভালো এবং দিস ইজ অলসো স্ট্রংলি রিকমেন্ডেড। এবং তোমরা যারা এটা সম্পর্কে বিশদ জানতে চাও তারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। তাইচির উপর ভালো একজনের একটা ভালো ইউটিউব ভিডিও আছে, পিটার চ্যান সম্ভবত নাম, ওনারটা খুবই ভালো। এটা তোমরা এটা দেখতে 10 মিনিটের একটা ভিডিও, ওটা থেকে তোমরা শিখে নিতে পারো। তারপরে এখানে আমি আমার দুঃখটা বলবো, আমার এই স্লাইডে কিন্তু আগে আরও কিছু এক্সারসাইজের কথা ছিল, যেমন মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, কিন্তু ইদানিংকার রিকমেন্ডেশনে দেখা গেছে যে এগুলো কোনো উপকার করে না, সেজন্য এগুলি বাদ দেওয়া হয়েছে। তবে কোনো অস্টিওআর্থ্রাইটিসের রোগীর মানে ওই জয়েন্টের পাশের যে স্ট্রাকচার, টেন্ডন, তারপরে অ্যাপোনিউরোসিস, লিগামেন্ট, এগুলো সেকেন্ডারিলি আক্রান্ত হয়। যেমন নি অস্টিওআর্থ্রাইটিসে খুব কমনলি আক্রান্ত হয় আনসেরিন টেন্ডন, মানে হাঁটুর মিডিয়াল সাইডে সার্টোরিয়াস গ্রাসাইলিস সেমিমেমব্রেনোসাস এদের টেন্ডনটা, অথবা মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। যখন আক্রান্ত হবে তখন এগুলোর স্ট্রেচিং এবং এই এফেক্টেড যে মাসেলগুলোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ কাজ করে, এগুলো এখনো রিকমেন্ড করা হচ্ছে। ফিজিওথেরাপির মধ্যে মানে একটা জিনিস ঠিক যে ব্যায়ামগুলো ফিজিওথেরাপির পার্ট, এবং একজন ফিজিওথেরাপিস্ট এবং ফিজিয়াট্রিস্টের দায়িত্ব রোগীকে ভালো করে ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া, এটা প্রধানত ওনাদেরই দায়িত্ব। এবং এইখানে যদি আমাদের ফিজিয়াট্রি কেউ থাকে, আমি তাদেরকে বলবো যে এগুলো রোগীকে শেখানোর দায়িত্বটা একটু সিরিয়াসলি গ্রহণ করা। আর আমি যদি ব্যায়ামটা বাদ দিয়ে, ব্যায়ামকে কেউ বলেন থেরাপিউটিক এক্সারসাইজ, এরপরে যদি আমরা ফিজিওথেরাপিতে যাই তাহলে আমি বলবো যে নাম্বার 1 হচ্ছে কেইন, মানে হাতে কেইন ব্যবহার করা। মানে এটা সচরাচর যাদের ইউনিল্যাটারাল নি অথবা হিপ অস্টিওআর্থ্রাইটিস তাদেরকে বলা হয় যেই সাইডে আক্রান্ত তার অপোজিট সাইডের হাতে তাদের কেইনটা নিতে হবে। এই কেইন ব্যবহার করা, কেইনের সাথে পায়ের মুভমেন্টটাকে সিনক্রোনাইজ করা, তারও কিন্তু একটা আর্ট আছে, বৈশিষ্ট্য আছে, এবং ফিজিওথেরাপিস্ট বা ফিজিয়াট্রিস্টদের এগুলোও রপ্ত করতে হবে এবং রোগীদেরকে বোঝাতে হবে। এবং বলা হয় যে এইটা ইউনিল্যাটারাল অস্টিওআর্থ্রাইটিসে খুব চমৎকার কাজ করে, কিন্তু বাইল্যাটারালও কাজ করে, মানে তাদের দুই হাতেই হয়তো কেইন নিতে হতে পারে। এবং এই কেইনটা রিকমেন্ড করা হয় যাদের আছে লার্জ ইম্প্যাক্ট অন অ্যাম্বুলেশন, পেইন অ্যান্ড জয়েন্ট স্টেবিলিটি, তাদেরকে আমরা কেইন এনকারেজ করব। মানে একটু মাইল্ড অস্টিওআর্থ্রাইটিস নিয়ে প্রথম আমার কাছে আসছেন, জাস্ট 2 মাস ধরে ব্যথা, আমরা পাইকারিভাবে তাদের সবাইকে কিন্তু কেইনের কথা বলবো না, কিন্তু এই এসআর মানে স্ট্রং স্ট্রেংথ অফ রিকমেন্ডেশন, এটা হচ্ছে স্ট্রং। আচ্ছা, অর্থোসিসের মধ্যে আমরা হাঁটুতে ব্যবহার করি টিবিওফেমোরাল ব্রেস, আর আরেকটা হচ্ছে প্যাটেলোফেমোরাল ব্রেস। যাদের টিবিওফেমোরাল কম্পার্টমেন্টের অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের জন্য এভিডেন্সটা হচ্ছে স্ট্রঙ্গার, মানে এই ব্রেসের এফিকেসি। এবং বলা হয় যে এই যে স্ট্রেংথ অফ রিকমেন্ডেশন হচ্ছে স্ট্রং, ইম্প্যাক্ট অন অ্যাম্বুলেশন, জয়েন্ট স্টেবিলিটি অ্যান্ড পেইন যদি সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে তাদেরকে আমরা এই ব্রেসের কথা বলবো। প্যাটেলোফেমোরাল কম্পার্টমেন্টের জন্য বলা হয় যখন ইম্প্যাক্ট ইজ ভেরি লার্জ, এবং এখানে কন্ডিশনালি রিকমেন্ডেড কারণটা হচ্ছে এখানেই যে এইটার জন্য এভিডেন্সটা টিবিওফেমোরালের জন্য যতখানি স্ট্রং অতখানি স্ট্রং না, এই জন্য কন্ডিশনাল। ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট, আমাদের যে বুড়া আঙ্গুলের গোড়া, ওখানকার যে অস্টিওআর্থ্রাইটিস, তার জন্য সিএমসি অর্থোসিস পাওয়া যায়, এইটারও এফিকেসির ভালো রিপোর্ট আছে। আমি এতদিন যাবৎ সবাইকে শিখিয়ে এসেছিলাম মেডিয়াল টেপিং অফ প্যাটেলা ফর নি অস্টিওআর্থ্রাইটিস, তা মানে প্যাটেলাকে একটু মিডিয়াল সেটে পুশ করবে এই ধরনের, এবং ল্যাটারাল ওয়েজিং ইনসোল ফর মিডিয়াল কম্পার্টমেন্ট, নি ওয়ে মিডিয়াল কম্পার্টমেন্ট ইনসোল ফর, এগুলি সব একদিন ধরে পড়িয়েছিলাম। আমার এইখানে এগুলো সবগুলোর ছবি ছিল এবং আমি সেই ছবিগুলো দেখাতাম।
কিন্তু মনের কষ্ট নিয়ে এবার আমি সেই সমস্ত ছবি ডিলিট করে দিয়েছি লেকচার থেকে, লেকচারটির জন্য ছোট হয়ে গেছে। এভিডেন্সেস আর নট এনাফ ফর এগুলো সব বাতিল। থার্মোথেরাপি, এই যে আগেকার দিনে এগুলি রিকমেন্ড করা হতো, সুপারফিশিয়াল হিট ইনক্লুডিং ময়েস্ট হিট, বালনিওথেরাপি, এগুলো এখন আর রেকমেন্ড করা হচ্ছে না, কারণ এফিকেসি তেমন না। এখন আমাদের জয়েন্ট প্রোটেকশনের জন্য রোগীকে আমাদের বলতে হবে কতগুলো কাজ করতে হবে। কি কি? একটা হচ্ছে ওয়াক অন ফ্ল্যাট লেভেল সারফেসেস, একটা সমতল সারফেসের উপর হাঁটা কিন্তু হাঁটুর জন্য উপকারী। এবং বলা হয় যে রোগী কতক্ষণ হাঁটবেন জিজ্ঞেস করেন, আমরা আগেকার দিনে বলতাম সর্বোচ্চ আধ ঘন্টা, এখন আমরা বলবো যে পেইন শুড বি দ্য অনলি লিমিটিং ফ্যাক্টর। যদি আপনার 20 মিনিট হাঁটলে যদি ব্যথা শুরু হয়, আপনি 15 মিনিট হাঁটবেন। যদি আপনার 45 মিনিট হাঁটলে ব্যথা শুরু হয়, আপনি 40 মিনিট হাঁটবেন, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, উইথ এ লিমিট সেট বাই দ্য অনসেট অফ পেইন। তারপরে ইউজ অফ কেইনস, ওয়ার সাপোর্টিভ শুজ। সেই সাপোর্টিভ শুটা কেমন হবে? একটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য ফুটকে সাপোর্ট করতে হবে, মানে আর্চের সাথে কমপ্লাই করে তৈরি করা, এবং ওয়েল কুশন সোল, মানে সফট ওয়েল কুশন সোল হতে হবে। এবং যখন রোগীর ব্যথাটা খুব বেড়ে যাবে হাঁটুতে, তখন 12 থেকে 24 ঘন্টার রেস্টেরও একটা বড় উপকার আছে। কি কি জিনিস রোগী করবেন না, এগুলি হচ্ছে এই স্লাইড হচ্ছে যেগুলি করবেন, এবং যাদের এই সব কিছুতে কাজ হবে না তাদের জন্য যদি টিবিওফিমোরাল কম্পার্টমেন্ট ওয়ে হয়ে থাকে তাহলে টিবিওফিমোরাল ব্রেস যোগ হবে। তাইলে এখন ডোন্ট কি কি তিনি করবেন না, একটা হচ্ছে এক্সেসিভ স্কোয়াটিং, এটাকে অ্যাভয়েড করবেন, যেমন ইউজ অফ কমোড ইনস্টেড অফ টয়লেট প্যান, প্যানের জায়গায় কমোড ব্যবহার করা। এক্সেসিভ স্টেয়ার ক্লাইম্বিং অ্যাভয়েড করবেন। জারিং মুভমেন্ট যেমন জগিংটাকে অ্যাভয়েড করবেন। হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি সাচ এস রানিং, প্রলং স্ট্যান্ডিং, যদিও বলা হয় সেভারাল শর্ট পিরিয়ডস অফ স্ট্যান্ডিং ওয়াকিং, এগুলি কিন্তু ভালো। আচ্ছা, সাইকোসোশ্যাল ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় যে অস্টিওআর্থ্রাইটিসের পেইনের প্যাথোজেনেসিসের মডেলটা হচ্ছে বায়োসাইকোসোশ্যাল। কাজে আমাদের ডিপ্রেশন থাকলে ডিপ্রেশনকে ট্রিট করতে হবে, এবং প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে হবে। ডিপ্রেশনের ট্রিটমেন্ট নন সাইকিয়াট্রিস্টে যদি আমরা করতে যাই, আমরা কিন্তু বড় বড় ভুল করতে পারি। ইমপ্রুভমেন্ট অফ কোপিংটাকে ইমপ্রুভ করতে হবে, এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে রোগ সম্পর্কে, জীবন সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে ভুল ধারণাগুলোকে দূর করে দেওয়া। এখন আমি একটু কোপিং কীভাবে এনহান্স করব এটা একটু বোঝাচ্ছি এখানে এই স্লাইডে। অ্যাভয়েড নেগেটিভ সিচুয়েশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস, ইনক্রিজ দ্য প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, যেই অ্যাক্টিভিটিগুলো রোগী এনজয় করেন সেগুলো বাড়াবেন, এবং যেগুলো এনজয় করেন না, যেগুলি তাকে ডিপ্রেস করে দেয়, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তারপরে ইনফরমেশন অ্যান্ড ডিসকাস করতে হবে, যারা সায়েন্টিফিক ব্যাপারগুলো জানেন তাদের সাথে আলাপ করতে হবে, আলাপে অংশ নিতে হবে। টু অল্টার বিলিফস অ্যাবাউট অ্যান্ড পার্সপেক্টিভস অন ওয়ে, এগুলির উপর ডিসকাস করতে হবে। রিডিউসিং অর অ্যাভয়েডিং ক্যাটাস্ট্রফাইজিং অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ পেইন বিহেভিয়ার, মানে ব্যথাকে অনেকে এক্সাজারেট করে বলেন, যে জিজ্ঞেস করলাম ব্যথাটা কেমন, বলে যে স্যার সাংঘাতিক ব্যথা অথবা প্রচণ্ড ব্যথা, এবং যখন এই কথাগুলো বলেন তখন একটা অ্যাকসেন্টটাকে পরিবর্তন করে দিয়ে যে বোঝাই যাচ্ছে যে তিনি ব্যথার তীব্রতাটাকে আমাদের মধ্যে একটু ইমপ্রেস করতে চাচ্ছেন আমাদেরকে এটা দিয়ে। তা কিন্তু যেই মানুষরা সেগুলি বলবেন না, যারা সাধারণ টোনে সাধারণ বিশেষণ ব্যবহার করে বলবেন, তারা কিন্তু তাদের ব্যথার সাথে কোপ করার ক্ষমতাটা বেশি থাকে। এবং এটাও ঠিক যে এই যে ক্যাটাস্ট্রফাইজিংয়ের স্বভাব, একজন মানুষকে কিন্তু বলে বুঝিয়ে এই স্বভাবটাকেও কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই স্বভাবটা কিন্তু মজ্জাগত না, এই স্বভাবটা জেনেটিক না, জেনেটিক্যালি ডিটারমিন না, এটাকে বদলানো সম্ভব। ইমেজারি অর ডিস্ট্রাকশন টেকনিক্স, মানে যখন ব্যথায় রোগী একজন কষ্ট পাচ্ছেন, তখন তিনি যদি কিছু কল্পনায় কিছু দৃশ্য যদি কল্পনা করেন, যেমন হয়তো কেউ মানে একটা গান পছন্দ করেন, সেই গানটা কল্পনার কানে সেই গানটা শুনলেন। কেউ হয়তো কোরআন শরীফের একটা আয়াত পছন্দ করেন, সেই আয়াতটা আওড়ালেন। কেউ একটা সিনেমার কোনো একটা দৃশ্য পছন্দ করেন, তারা সেই দৃশ্যটা মনের চোখে দেখলেন। এইগুলোকে বলা হয় ইমেজারি। এক্সপান্ডিং সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড বেটার ইউজ অফ সোশ্যাল সার্ভিসেস এবং রিল্যাক্সেশন টেকনিক্স। এইবার আমি যাব ফার্মাকোথেরাপি।
এখানে একটু অসলার সাহেবের কথা তোমরা সবাই জানো, উনি একজন বিখ্যাত চিকিৎসক এই সময়টার, বেসিক্যালি কানাডিয়ান, কিন্তু আমেরিকান জন হপকিন্সও প্রফেসর হিসেবে অনেকদিন কাজ করেছেন। এবং বর্তমানে আমাদের দেশে আমরা যেই মডেল অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন প্রবর্তন করেছি, যেটাকে বলা হয় রেসিডেন্সি মডেল, এটা কিন্তু ওনার প্রবর্তন করা ছিল। উনি প্রথমে আমেরিকায় প্রবর্তন করেন, তারপর নিজ দেশে কানাডায় ফিরে যে কানাডাতেও প্রবর্তন করেন। এবং উনি আবার অসলার ওয়েবার রেন্ডু সিনড্রোম এবং অসলার নোডের আবিষ্কারকর্তা। এবং এই মানুষটা কিন্তু আরেকটা কারণে খুবই বিখ্যাত, যে তিনি শুধু একজন বড় বিজ্ঞানী এবং বড় ক্লিনিশিয়ান ছিলেন না, তিনি একজন জায়েন্ট ক্লিনিশিয়ান। তার পাশাপাশি তিনি ছিলেন, মানে তিনি তার কলিগদের মধ্যে খুব পপুলার ছিলেন। সেই যুগে কিন্তু ওই লেভেলে, মানে উঁচু লেভেলটাতে কলিগদের মধ্যে একটা পারস্পরিক রেশারেশি কাজ করতো, এটা এখনো কাজ করে। তা সেখানে বন্ধুত্ব থাকে না, সেখানে থাকে হিংসা, প্রতিযোগিতা এবং কে কারটাকে দখল করবে সেই চেষ্টা থাকে। তা কিন্তু সেই পরিস্থিতি, মানে সেই বিজ্ঞানের টপ লেভেলে থেকেও তিনি কিন্তু তার আশপাশের সবগুলো মানুষের মধ্যে খুব পপুলার ছিলেন। এবং ওনার পপুলারিটির মূল সূত্র ছিল তিনি প্রচুর জোক জানতেন, তিনি ছিলেন জোকের স্টক, এবং তিনি প্রত্যেকটা প্রসঙ্গে এক একটা জোক পড়ে নিয়ে আসতে পারতেন। তা এখন এইটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের মাহমুদ হাসান স্যারেরও সেই গুণটা আছে। আমি ওনার সাহচর্য দীর্ঘদিন পেয়েছিলাম, এবং তিনি কিন্তু প্রত্যেকটা প্রসঙ্গে এক একটা জোক ছাড়তে পারেন। তা সেই অজলার সাহেব বলেছিলেন, দ্য ডিজায়ার টু টেক মেডিসিন ইজ পারহ্যাপস দ্য গ্রেটেস্ট ফিচার হুইচ ডিস্টিংগুইশেস ম্যান ফ্রম অ্যানিমাল। মানে মানুষ ওষুধ খেতে চায় এবং অন্যকে ওষুধ সাজেস্ট করতে চায়, কিন্তু গরু তা করবে না, পিঁপড়া তা করবে না। এবং কি কি ওষুধ আছে এই হার্টের অস্টিওআর্থ্রাইটিসের জন্য, কি কি ওষুধ ব্যবহার করার অভিজ্ঞতা আমাদের বিদ্যুৎ সমাজের আছে? প্যারাসিটামল, ওরাল এনএসআইডিস, টপিক্যাল এনএসআইডিস, টপিক্যাল ক্যাপসাইসিন, স্টেরয়েড ইনজেকশন, অপিওয়েডস, ব্রুলক্সেটিন, ফিস্কো সাপ্লিমেন্টেশন, প্লেটলেট রিচ প্লাজমা, স্টেম সেলস, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, আদার রস, তেঁতুলের রস, ক্যাটস ক্ল, মাঙ্কিস ক্ল, এই ধরনের অনেক কিছুই ছিল, আমি সেগুলি আর আলাপ করব না। এখন আমি এগুলো সম্পর্কে কিছু কিছু সাইন্টিফিক এভিডেন্স নিয়ে একটু আলাপ করব। প্যারাসিটামল, এটা এখন আর রেকমেন্ড করা হচ্ছে না, যদিও ঠিক এর আগের যে এশিয়ার রিকমেন্ডেশন সেটা ছিল 2012, সেখানে প্যারাসিটামল ছিল ফার্স্ট লাইন ফার্মাকোথেরাপি। এখন প্যারাসিটামল কমপ্লিটলি বাদ। কেন বাদ? এই যে is no longer considered first line because increased awareness of its negligible and non-clinically significant effects of pain, মানে পেইন তেমন কমায় না। বলা হয় যে একটা ইয়ে আছে, মানে মিনিংফুল, ক্লিনিক্যালি মিনিংফুল ইমপ্রুভমেন্ট বলে আমাদের মানে ক্লিনিক্যাল ট্রায়োলজিতে একটা কথা আছে, মানে এটাকে সংক্ষেপে আবার বলা হয় CMI, যে কোনো সিমটমের জন্য ব্যবহার করা হয়। বলা হয় যে যদি সেই সিমটমটা কমে বাই 20% অন এ ভিজুয়াল অ্যানালগ স্কেল, যেটা আমি একটু আগে দেখালাম যে 10 থেকে 8 হলো, 20% যদি কমে তাহলে এটাকে বলা হয় ক্লিনিক্যালি মিনিংফুল ইমপ্রুভমেন্ট। তা দেখা গেছে যে NSAID-তে সেই ক্লিনিক্যালি মিনিংফুল ইমপ্রুভমেন্টের থ্রেশহোল্ডটা রিচ করা যায় না, 20% হয় না। এবং এটাও ঠিক যে প্যারাসিটামলকে আগেকার দিনে যত সেফ মনে করা হতো, এখন আর অতটা সেফ মনে করা হচ্ছে না, পার্টিকুলারলি ফর লিভার। এবার আসবো NSAID এই এখনকার 2019 এশিয়ার রেকমেন্ডেশনে মেইনস্টে অফ ফার্মাকোথেরাপি অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ রিকমেন্ডেশন ইজ স্ট্রং। NSAID ইজ আর সুপিরিয়র টু প্লেসিবো অ্যান্ড প্যারাসিটামল অ্যান্ড পুলড ইফেক্ট সাইজ, ওই যে বললাম মানে ক্লিনিক্যালি মানে ইফেক্ট সাইজ মানে কত পার্সেন্ট কমানো পেইনটা, সেটা এটা হচ্ছে 0.32, মানে হচ্ছে 32%। হ্যাজ সাবস্টেন্সিয়াল অ্যাডভার্স ইফেক্টস। ইন্ডিকেশন হচ্ছে ইনঅ্যাডিকুয়েট সিম্পটম রিলিফ ফ্রম টপিক্যাল NSAID। তার মানে যাদের একটা দুটা জয়েন্টে, সুপারফিশিয়াল জয়েন্টে যখন ব্যথা হবে, তখন আগে আমাদের টপিক্যাল NSAID দিয়ে চেষ্টা করতে হবে, সেটা ফেল করলে আমরা ওরাল NSAID-তে যাব। তারপরে পেইন ইনভলভিং মাল্টিপল জয়েন্ট, যেখানে আর টপিক্যাল NSAID দিয়ে পারা যাবে না, অথবা হিপ ওয়েতে তো বুঝতেই পারো টপিক্যাল NSAID অত গভীরে আর যাবে না, এদের জন্য আমাদের ওরাল NSAID দিতে হবে অ্যাট মিনিমাম ইফেক্টিভ ডোজ অ্যান্ড ফর শর্টেস্ট পিরিয়ড। এটা আমাদের এইভাবে দিতে হবে। শুধুমাত্র সেলেকক্সিব নিয়ে একটা স্টাডি আছে আমাদের দেশে, যদিও সেলেকক্সিব পাওয়া যায় না, যেটা লং টার্ম ব্যবহার যদি করা হয় দীর্ঘদিন এবং লাগাতার রেগুলার ইউজ, নট অন নিড বেসিস না, তাহলে ইট অফার্স
better pain relief, function, and improvement in quality of life with fewer side effects. এবং বলা হচ্ছে যে যদি জিআই সাইড ইফেক্টের রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে আমাদের একটা প্রোটন পাম্প ইনহিবিটর অথবা মিসোপ্রোস্টল আমাদের প্রেসক্রাইব করতে হবে। তার মানে এনএসআইডি হচ্ছে ফার্মাকোথেরাপি যখন দেওয়ার ডিসিশন নেব যে সিস্টেমিক ফার্মাকোথেরাপি, তখন নাম্বার 1 চয়েস হচ্ছে একটা এনএসআইডি। আমি এইটা দেখাতাম না, এখন এটা গুরুত্বটা অনেক কমে গেছে, ডিলিটই করে দিতাম। তবুও কতগুলো জিনিসের জন্য দেখানোর টেম্পটেশনটা চেক দিতে পারিনি, মানে এটা ডিলিট না করার টেম্পটেশন। এইটা একটা গ্রুপ 431 জন যাদেরকে দেওয়া হয়েছিল কন্টিনিউয়াস সেরেকক্সি ফর 2 ইয়ার্স, আরেকটা গ্রুপ যাদেরকে ইন্টারমিটেন্ট অন অ্যাডলিপ বেসিস। কন্টিনিউয়াস পাচ্ছিলেন 431 জন আর অ্যাডলিপ বেসিসে 427 জন। এবং তোমাদের জন্য যেটা সবচেয়ে চমকপ্রদ ঘটনা, এ দেখো আপার অ্যাবডোমিনাল পেইন, এইটা যাদেরকে কন্টিনিউয়াস দেওয়া হচ্ছিল তাদের 1.6%, আর যাদের অ্যাডলিপ তাদের 2.3%। তার মানে ইন্টারমিটেন্ট ইউজে কিন্তু আপার অ্যাবডোমিনাল পেইন বেশি। এটা তোমাদের জন্য চমকপ্রদ ঘটনা। পেরিফেরাল ইডেমা, এইটা কন্টিনিউয়াস ইউজ গ্রুপে 0.9 অথচ ইন্টারমিটেন্ট ইউজে 2.5। তারপরে নিউ অনসেট হাইপারটেনশন, এটা কন্টিনিউয়াস ইউজ গ্রুপে 2.3% আর ইন্টারমিটেন্ট ইউজ গ্রুপে 3%। তার মানে ওই যে আমরা যে একটা আশা করে থাকি এনএসআইডিটা ইন্টারমিটেন্ট ব্যবহারে সাইড এফেক্ট কম হবে, সেই আশায় কিন্তু গুড়ে বালি, সেই আশা পুরোপুরি পূর্ণ হওয়ার মতো না। এবং এটা তোমরা কেউ কেউ জানো, এখনকার যারা সর্বাধুনিক প্রজন্মের তাদের অবশ্য জানার কথা না, একসময় এনটিটিবি ওই কমপ্লায়েন্স এনশিওর করার জন্য ইন্টারমিটেন্ট দেওয়ার একটা চল করা হয়েছিল, আমাদের দেশেও দেওয়া হইতো ডব্লিউএইচের উদ্যোগে। কিন্তু পরে দেখা গেল যে রিফাম্পিসিন এবং আইএনএইচের সপ্তাহে 2 বার দেওয়া হতো বাই উইকলি, তাতে কিছু কিছু সাইড ইফেক্ট বেশি হয়। এবং বরং একটা সাইড ইফেক্ট আছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, যেটা রেগুলার ইউজে অলমোস্ট হয় না, শুধুমাত্র ইন্টারমিটেন্ট ইউজেই হতো। তার মানে আমাদের ওই যে একটা ধারণা আছে একটা ওষুধ ইন্টারমিটেন্ট ব্যবহার করলে সাইড এফেক্ট কম হবে, কন্টিনিউয়াস ব্যবহার করলে সাইড এফেক্ট বেশি হবে, এই ধারণা আজ মিছে। তাহলে এখন এনএসআইডির একটা ঝামেলা আছে কার্ডিওভাস্কুলার রিস্ক, এবং সব এনএসআইডি কিন্তু এই রিস্ক বাড়ায়। সবচেয়ে বেশি বাড়ায় ডিক্লোফেনাক, ইন্ডোমেথাসিন আর মেলক্সিকাম। আইবুপ্রোফেন এই কার্ডিওভাস্কুলার রিস্ক নিজে অত বাড়ায় না, নিজে পাপি না, অনেকটা ওই যে বলতে পারো যে হেমোফিলিয়া মহিলাদের মতন, যে নিজেরা ক্যারি করবে অথচ নিজেরা সাফার করবে না, সেই টাইপের। কিন্তু সে অ্যাসপিরিনের এফিকেসি কমায় দেয়। তার মানে ইনডাইরেক্টলি সে ভাস্কুলার ইভেন্ট, যারা অ্যাসপিরিন পাচ্ছেন তাদের ক্ষেত্রে ইভেন্টের ঝুঁকি বাড়ায়। আর এই ইনক্রিজটা মিনিমাম হচ্ছে উইথ ন্যাপ্রক্সেন, অ্যাসিক্লোফেনাক এবং সেলেকক্সিব। আমাদের দেশে সেলেকক্সিব নাই, কিন্তু ন্যাপ্রক্সেন আর অ্যাসিক্লোফেনাক যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যাদের কার্ডিওভাস্কুলার ইভেন্টের রিস্ক আছে, তাদের ক্ষেত্রে আমাদের ন্যাপ্রক্সেন এবং অ্যাসিক্লোফেনাকই হবে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এনএসআইডি ইন সিকেডি, স্টেজ 4-5 সিকেডি যদি হয়ে থাকে, ইজিএফআর লেস দেন 30, তাহলে আমরা আর ওরাল আর ব্যবহার করব না, আমরা টপিক্যাল ব্যবহার করতে পারি। আমরা স্টেজ 1-2-তে যখন ইজিএফআর আপ টু 60 আমরা ব্যবহার করতে পারি, যদিও সেই ক্ষেত্রে আমাদের সোলিনডাক, নেবোমেটন আর ডিক্লোফেনাক এই 3টাকে আমাদের একটু প্রেফার করতে হবে, কারণ এদের নেফ্রোটক্সিসিটি বাকিদের চেয়ে কম, যদিও কার্ডিওটক্সিসিটি আবার এই ডিক্লোফেনাকের কিন্তু বাকিদের চেয়ে বেশি, একটু আগের স্লাইডে আমি দেখাই ফেলছি। আচ্ছা, স্টেজ 3-তে ইন্ডিভিজুয়াল বেসিস, এটা রোগীর সাথে আলাপ করতে হবে, রোগীর চয়েসকে গুরুত্ব দিতে হবে। উনি চুজ করতে পারেন ওনার অন পাস্ট এক্সপিরিয়েন্স উইথ এনএসআইডি ইউজ। আগে তিনি বলতেও পারেন যে হ্যাঁ স্যার, আমি তো আগে ডিক্লোফেনাক খাইছি, আমার কিন্তু ক্রিয়েটিনিন বাড়েনি, তাকে আমরা দিতে পারি। আর টপিক্যাল এনএসআইডি মে বি ইউজড অ্যাট এনি স্টেজ, স্টেজ 5-এও আমরা দিতে পারি টপিক্যাল এনএসআইডি। 1 or few জয়েন্টস যখন এফেক্টেড থাকবে, স্পেশালি নি অ্যান্ড অর হ্যান্ড ওয়ে, এবং হ্যান্ডে হচ্ছে যখন মাইল্ড, তখন এদেরকে আমরা টপিক্যাল এনএসআইডি দিতে পারি। আর বেশিরভাগ স্টাডি হয়েছে উইথ ডিক্লোফেনাক এবং কিটোপ্রোফেন জেল বা অয়েনমেন্ট, এগুলো দিয়ে, ভোল্টালিন এমাল জেল, তারপরে প্রোফেনিড জেল, এগুলির নাম তো তোমরা সবাই শুনছো। ইফেক্ট রিচেস পিক আফটার 2 উইকস, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমরা ওই মলম দিতে দিয়ে রোগীকে বলি না যে আপনার দিনে 3 থেকে 4 বার রেগুলার লাগাবেন এবং উপকারটা পেতে 2 সপ্তাহ লাগতে পারে, এই কথাটা বলি না।
রোগীরা কিন্তু 2-3 দিন লাগায় কোনো আরাম যখন পান না, ফিরে এসে বলেন যে ডাক্তার সাহেব আপনার এই মলমে আমি কোনো আরাম পাচ্ছি না। অথবা তখন কিচ্ছু বলেন না, 2 মাস পরে এসে বলেন যে আপনার মলমটা আমি লাগাইছিলাম কোনো উপকার হয়নি বলে বাদ দিয়ে দিছি। তা জিজ্ঞেস করলাম আপনি কতদিন লাগায় বাদ দিয়েছেন, বলেন যে 1 সপ্তাহ লাগায় বাদ দিয়েছিলাম। তা এগুলি যাতে না হয় আমাদের প্রথমেই সতর্ক করতে হবে। ACR 2019 স্ট্রংলি রিকমেন্ড করে কনসিডার প্রায়ার টু ওরাল NSAID, মানে ওরাল NSAIDর আগে ব্যবহার করতে হবে। কাদের কাদের ক্ষেত্রে সেটা আমি আগেই বলে ফেলছি যে নি ওয়ে, হ্যান্ড ওয়ে, ওয়ে কনফাইন্ড টু এ লিমিটেড নাম্বার অফ জয়েন্টস, এগুলো, এবং হিপে অবশ্যই না। মেবি দ্য চয়েস ইন সিকেডি এবং এলডারলি, যাদের সিকেডি আছে, এলডারলি আছে, তাদের ক্ষেত্রে আমরা ওরাল NSAID দিচ্ছে, এটাকে আমরা চয়েস হিসেবে ব্যবহার করব, মানে হোয়াট এভার মেবি দ্য কন্ডিশন, এক্সেপ্ট অফকোর্স এক্সেপ্ট হিপ ওয়ে। টপিক্যাল ক্যাপসাইসিন, এটা আসলে ACR 2009-এ এটা মোটামুটি রিকমেন্ড করেনি বলতে পারি। স্মল ইফেক্ট সাইজ অ্যান্ড ওয়াইড কনফিডেন্স ইন্টারভাল, ইউজ মে বি লিমিটেড বাই কমন লোকাল সাইড ইফেক্ট। লোকাল সাইড ইফেক্ট মানে বার্নিং, এটা তো বলতে পারো মরিচের থেকে তৈরি, মরিচের ঝাল সে চামড়ার উপরও ঝাড়ে। মাইল্ড ওয়ে লোকালাইজ টু দ্য নি or a few other joints in whom other treatments are ineffective or contraindicated, শুধুমাত্র তাদের জন্য ACR আমেরিকান কলেজ অফ রিমাটোলজি কন্ডিশনালি রিকমেন্ড করছে, কন্ডিশনালি, যাদের অন্যান্য ট্রিটমেন্টে কাজ হয়নি অথবা কন্ট্রাইন্ডিকেটেড তাদের জন্য টপিক্যাল ক্যাপসাইসিন। এটাও কিন্তু মলম লাগাতে লাগাতে বেশ কাজটা ইফেক্টটা বুঝতে সময় লাগে। এবার আসবো অপিওয়েড। অপিওয়েডে ACR 2019 মানে লেটেস্টটা, এটাও কিন্তু কন্ডিশনালি রিকমেন্ড করছে এবং লং টার্ম 3 to 12 মান্থস লাগাতার ব্যবহার রেকমেন্ড করা হয়েছে। ইফেক্ট সাইজ অত্যন্ত হাই, 0.78, কিন্তু সাইড ইফেক্টস আর অলসো ভেরি কমন। নশিয়া 30%, কনস্টিপেশন 23%, ডিজিনেস 20%, somnolence 18%, ভমিটিং 13%, এবং অ্যাডভার্স ইফেক্ট রিলেটেড উইথড্রল, মানে ওষুধ বন্ধ করতে রোগী বাধ্য হচ্ছেন, আমাদেরকে এসে জানাচ্ছেন, অথবা আমাদেরকে বলার পর আমরা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি, এমন রোগীর প্রপোর্শনটা হচ্ছে 25%। তা এখন আমাদের এই ট্রামাডলের সাইড ইফেক্ট ফেস করনি, আমার শ্রোতাদের মধ্যে এমন কেউ আসো কিনা, থাকলে নিজেকে আনমিউট করে নিজের নামটা বলতে পারো যে স্যার আমি ট্রামাডলের সাইড ইফেক্টওয়ালা কোনো রোগী জীবনে কখনোই দেখিনি। কেউ কি আছো? না, মনে হচ্ছে কেউ নাই। ঠিক আছে, তাহলে এখন শুরু করব কীভাবে? শুরু করব 25 মিলিগ্রাম পার ডে, এবং আমরা 5 দিন পর পর গ্র্যাজুয়ালি বাড়াবো, এবং ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 200 মিলিগ্রামে যথেষ্ট ইফেক্ট পাই এবং এর চেয়ে বেশি আর বাড়াই না। এবং খেয়াল রাখতে হবে ACR 2019 ডাজ নট রিকমেন্ড নন ট্রামাডল ওপিয়েট। নন ট্রামাডল ওপিয়েটগুলোকে কিন্তু রিকমেন্ড করা হয় না, করেনি, তোমরা এটা খেয়াল রাখবা। কারণ এটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ফেন্টানিল প্যাচ আমরা ব্যবহার করব কিনা। আমি পরিষ্কার উত্তর দিতে পারি যে আমাকে ACR 2019 এটা রেকমেন্ড করে নাই। আচ্ছা, ডুলোক্সেটিন, এফিকেসি ডেমনস্ট্রেটেড ইন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, মডুলেশন অফ পেইন ইনহিবিটরি পাথওয়ে। পেইন ইনহিবিটরি পাথওয়েগুলোকে মডুলেট করে থ্রু ইনহিবিশন অফ সিরোটোনিন অ্যান্ড নরএপিনেফ্রিন রিআপটেক। রিআপটেক প্রিভেন্ট করে, আমাদের নিউরো টার্মিনালে সিরোটোনিন নরএপিনেফ্রিনের অ্যাভেইলেবিলিটি বাড়ায় দেয়। এইভাবে আমাদের পেইন প্রোপাগেশনটাকে, মানে বলতে পারি যে আমরা সেন্ট্রিপিটাল প্রোপাগেশন অফ দ্য পেইন সেন্সেশন অ্যালং দ্য পেইন পাথওয়ে, এইটাকে ইনহিবিট করে দেয়। মানে বলতে পারো যে পেইনটা ডিসেন্ড করতেছে সেন্সরি নিউরন দিয়ে, যা গেল ওই যে আমরা বলি না নিউক্লিয়াস কিউনেটাস এবং নিউক্লিয়াস কি জানি গ্রাসাইলিস, সেইখান থেকে সেন্সরি ডিকাসেশন হয়ে উল্টা দিকে গেল, থ্যালামাসে গেল। এখানে যে কোনো একটা সিনাপসে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং সিরোটোনিন বেড়ে যে প্রোপাগেশনটাকে টুটি চেপে ধরতে পারে, যে ব্যথাকে আর প্রোপাগেট করতে দেবে না। রিকমেন্ডেড ইন কন্ট্রাইন্ডিকেশনস টু NSAID, যাদের NSAID-তে কন্ট্রাইন্ডিকেশন আছে তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যাদের আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্স টু NSAID তাদের ক্ষেত্রে ব্যবহার করব, এবং যাদের কনকমিটেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের ডুলোক্সেটিন সম্পর্কে। কিন্তু এটাও ঠিক যে আদার যে SSRI যেমন ফ্লুক্সেটিন, তারপরে ফ্লুভাক্সামিন, এগুলোর আদার SSRIs may be used as alternatives
ডিপেন্ডিং অন দ্য কোমরবিডিটিস। ওই অন্য কোমরবিডিটির উপর নির্ভর করে, যেমন অনেকেই বলেন যে যদি ইরিটেবল বাউল সিনড্রোম যদি কনস্টিপেটিং টাইপ হয় তাহলে আমরা প্যারক্সিটিন দিতে পারি, যদি অ্যাবডোমিনাল ব্লোটিং টাইপ হয় তাহলে আমরা সিটালোপ্রাম দিতে পারি। তাই একজন রোগীর যদি এরকম আইবিএস থাকে তাকে আমরা ড্রোক্সিটিন না দিয়ে আমরা সিটালোপ্রাম কিংবা প্যারক্সিটিনও দিতে পারি। আবার একটু বুড়া মানুষ, কিউটি প্রলঙ্গেশন হবে কিনা ভয় আছে, তখন আমরা এইটা না দিয়ে, আমরা জানি যে কিউটি প্রলঙ্গেশন সবচেয়ে কম হয় মিট্রাজেপিন, আমরা মিট্রাজেপিনও দিতে পারি। এবার আসবো ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড। ইফেক্ট সাইজ ইজ 0.7 বাট শর্ট লিভড, মোর ইফেক্টিভ ইন পেশেন্টস উইথ ইফিউশন, যাদের জয়েন্ট ইফিউশন থাকে তাদের ভালো কাজ করে। মডারেট টু সিভিয়ার পেইন, কাদেরকে দেবো? মডারেট টু সিভিয়ার পেইন, নট কন্ট্রোল উইথ ওরাল এনএসআইডি, মানে আগে টপিক্যাল এনএসআইডিতে চেষ্টা করব, তারপরে ওরাল এনএসআইডিতে চেষ্টা করব, তাতেও কাজ না হলে তখন আমরা আইএ স্টেরয়েড দেবো। মানে আসলেন প্রথমেই আইএ স্টেরয়েড দিয়ে দেবো তা না। তবে যদি কারো ইফিউশন বেশি থাকে এবং আমি যদি শিওর হই যে দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস, দিস ইজ নট এ সুপার অ্যাডেড মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য না, তখন আমরা সেখানে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিয়ে দিতে পারি। ফ্রিকোয়েন্সি অফ ইউজ আমরা কতবার দিতে পারবো? বলা হয় যে নট রিপিটেড উইদিন 4 to 6 months, 4 থেকে 6 মাসের মধ্যে আর রিপিট করা উচিত না। এবং কোনো কোনো অথরিটি দাবি করেন যে জীবনে 4 বারের বেশি একটা জয়েন্টে ইনজেকশন না দেওয়া ভালো, এবং হিপের ক্ষেত্রে এটা আল্ট্রাসোনো গাইডেড দিলে বেশি ভালো। আচ্ছা, এখন আমাদের বলা হয় যে ট্রায়ামসিনোলন হেক্সাসিটোনাইডটা হচ্ছে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনের জন্য সবচেয়ে ভালো, কারণ এইটা ক্রিস্টালাইজ করে না। আমাদের ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড পেইন একটা আছে, এবং এটা থেকে যে ডিসপারশন, ডিজলভ করা জয়েন্ট ফ্লুইডের মধ্যে, এটা মোর গ্র্যাজুয়াল এবং ইরাটিক না। এই জন্য ট্রায়ামসিনোলন হেক্সা, কিন্তু আমাদের দেশটা পাওয়া যায় না, আমরা ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইড দেবো, বাট নট মিথাইল প্রেডনিসোলন। আমাদের দেশে কিন্তু পাইকারি হবে, দেশ জুড়ে বেশিরভাগ ডাক্তারি জয়েন্ট ইনজেকশন দেন মিথাইল প্রেডনিসোলন, তা আমরা দেবো না। এইবার আসবো আমরা মহান ভিস্কো সাপ্লিমেন্টেশন, ইন্ট্রাআর্টিকুলার ভিস্কো সাপ্লিমেন্টেশন। অনসেট ডিলেইড বাট মোর প্রলং দেন আইএ স্টেরয়েড, বাট ইফেক্ট সাইজ ইজ স্মল। আমি এর পরের স্লাইড এটা সম্পর্কে আরেকটু বিশদভাবে বলবো। অ্যাডমিনিস্ট্রেশন ইজ কাম্বারসাম, লোকাল অ্যাডভার্স ইফেক্টস আর কমন, এক্সপেন্সিভ, দাম অনেক বেশি, এত বেশি যে ওইটুক ইফেক্ট সাইজের জন্য জাস্টিফায়েবল হবে কিনা এটা নিয়ে আমাদের বিদ্যুৎ সমাজের বিশাল প্রশ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন। এবং তারা বলছেন যে শুড নট বি রুটিনলি ইউজড। এরপরে আমি আসতেছি যে আমাদের দেশে যেটা পাওয়া যায় ভিস্কো সাপ্লিমেন্ট, ইন্ট্রাআর্টিকুলার হায়ালুরোনিক অ্যাসিড। মানে আমরা তো মোটামুটি বলা যায় যে কোম্পানির চাপে পড়ে এটা যথেষ্ট ব্যবহার করি। এটা সম্পর্কে আমাদের জ্ঞানী বিজ্ঞানীরা কি কথা বলেন, আমাদের বড় বড় প্রফেসররা। ইন এ মেটা অ্যানালাইসিস উইথ ট্রায়ালস উইথ লো রিস্ক অফ বায়াস, মানে ট্রায়ালের আবার কতগুলো আসছে, রিস্ক অফ বায়াস কিরকম, মানে বলা হয় যে ইন্ডাস্ট্রি স্পন্সর যদি হয় তাহলে বায়াস বেশি, আর যদি ইন্ডাস্ট্রি স্পন্সর না হয়ে আমেরিকান ওই যে এনআইএইচ স্পন্সর যদি হয়, অথবা ইউকেতেও এরকম ওই এনএইচএস স্পন্সর যদি হয়, তাহলে সেগুলোর রিস্ক অফ বায়াস কম। আবার রেজাল্টগুলোকে একটা ফানেল প্লটে সাজানো হয়, স্ট্যাটিস্টিশিয়ানরা করেন ফানেল প্লট অ্যানালাইসিস, ওইটা দেখেও কিন্তু তারা বুঝতে পারেন যে এখানে কিছু বায়াসড ফাইন্ডিং আছে। তাহলে ইন এ মেটা অ্যানালাইসিস উইথ ট্রায়ালস উইথ লো রিস্ক অফ বায়াস, ইফেক্ট সাইজ অফ ইন্ট্রাআর্টিকুলার হায়ালুরোনিক অ্যাসিড কম্পেয়ার টু নর্মাল স্যালাইন ইনজেকশন, নর্মাল স্যালাইন অ্যাপ্রোচ 0, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে তার মানে কোনো কাজই করে নাই। The finding that best evidence failed to establish a benefit and that harm may be associated with these injections. এই জিনিসগুলোকে মাথায় রেখে এসসিআর বলছে যে may be viewed more favorably than offering no intervention। মানে যেই রোগীদেরকে আমাদের আগের সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু অফার করার পথও নাই, হয়তো বলতে হবে আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যান, আপনার অপারেশন লাগবে, কিন্তু রোগীও অপারেশনে রাজি না বা অপারেশনের জন্য ফিট না, এই ধরনের সিচুয়েশনে, এবং আমরা উইথ ইনঅ্যাডিকুয়েট রেসপন্স টু নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, টপিক্যাল অ্যান্ড ওরাল এনএসআইডি প্লাস ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড, সব কিছু ফেল করে গেছে, আমার বাকি সব শর্ত পূরণ হয়ে গেছে, তখন আমরা তাদেরকে এই ইন্ট্রাআর্টিকুলার হায়ালুরোনিক অ্যাসিড
দিতে পারি। বাংলাদেশে যে কোম্পানিগুলো, আমাদের এরকম কোনো কোম্পানি আজকের ঘটনাকে স্পন্সর করতেছে না তো, করলে কিন্তু আমার বিপদ। আচ্ছা, স্লো রিলিফ অফ সিমটমস, নিউট্রাসিউটিক্যালস অ্যান্ড কন্ড্রো প্রোটেকশন, এটা নিয়েও অনেক কথা বলা হয়, অনেকে অনেক কন্ড্রয়টিন সালফেট, গ্লুকোজামাইন সালফেট এবং ডায়াসেরিন। বডি অফ এভিডেন্স ইজ নট এনাফ, স্যাম্পল সাইজ স্মল, ফলো আপ পিরিয়ড শর্ট, মানে যেসব স্টাডি রিসার্চ যেগুলি করা হয়েছে। স্ট্রাকচার মডিফাইং ইফেক্ট, মানে ওই যে জয়েন্ট স্পেস ন্যারোয়িং কতখানি হলো 2 বছরের মাথায় এই ট্রিটেড গ্রুপে আর প্লেসিবো গ্রুপে, এটা দেখায় কিছু কিছু স্টাডি দেখাইছে যে স্পেসিং এদের যাদেরকে এগুলি দেখাচ্ছে তাদের কম। যেখানে পজিটিভ ইফেক্ট সেখানে এফেক্ট সাইজ স্মল, আর এই পজিটিভ ইফেক্টওয়ালা যতগুলো রিপোর্ট সবই ছিল ইন্ডাস্ট্রি স্পন্সর্ড। আবার এটাও ঠিক যে যারা এগুলো মার্কেট করেন তারা বলেন যে এগুলো খুব সেফ, কিন্তু দেখা যাচ্ছে গ্লুকোজামাইন ইনক্রিজেস ব্লাড সুগার। তাহলে গাইডলাইন 2019 এসিআর, ওআরসি একটা আছে, অস্টিওআর্থাইটিস রিসার্চ সোসাইটি ইন্টারন্যাশনাল, আরেকটা হচ্ছে আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জনস। এরা কেউ, এগুলি হচ্ছে বড় বড় বডি অস্টিওআর্থাইটিসের জন্য, এদের কেউ কিন্তু রিকমেন্ড করেনি। আর 2019 এসিআর রিকমেন্ড করছে ইন হ্যান্ড ওয়ে, এটা চাপা পড়ে গেছে এখানে, হ্যান্ড ওয়েতে ফর অ্যানালজেসিয়া অন দ্য বেসিস অফ এ সিঙ্গেল রিপোর্ট। একটা রিপোর্ট আছে যে হ্যান্ড অস্টিওআর্থাইটিসে কন্ড্রয়টিন সালফেট, অনলি কন্ড্রয়টিন সালফেট, নট গ্লুকোজামাইন সালফেট, গ্লুকোজামাইন হাইড্রোক্লোরাইড অথবা ডায়াসেরিন না, অনলি কন্ড্রয়টিন সালফেটের হ্যান্ড ওয়েতে পেইনের উপর মাইল্ড ইফেক্ট আছে অ্যাজ এ রিপোর্ট অফ এ সিঙ্গেল স্টাডি। তাহলে আমাদের বুঝতে হবে, সো ফার দেয়ার ইজ নো স্লো অ্যাক্টিং অ্যান্টি রিউমেটিক ড্রাগ ফর অস্টিওআর্থাইটিস, নো ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ ফর অস্টিওআর্থাইটিস। তাইলে এখন আমরা যাব প্লেটলেট রিচ প্লাজমা, পিআরপি, বা কেউ কেউ বলেন প্রোলোথেরাপিও বলেন। এখন এইটার ব্যাপারে আমরা কি করব? এটা আমাদের দেশে প্রচুর ব্যবহার হচ্ছে এবং রোগীরা কখনো কখনো আমাদের কোনো কোনো কলিগদের দ্বারা এত কনভিন্সড হয়ে যান যে এই চিকিৎসার জন্য লক্ষ টাকা খরচ করতেও রাজি হয়ে যান। এভিডেন্স লিমিটেড ডিউ টু এ স্ট্রং বায়াস ইন মোস্ট অফ দ্য ট্রায়ালস, যতগুলো ট্রায়াল রিপোর্ট আছে সবই কিন্তু বায়াসড, অ্যান্ড ভ্যারিয়েবিলিটি বিটুইন স্টাডিজ ইন, যে স্টাডিগুলো মাল্টিপল স্টাডিজ আছে তাদের মধ্যে যে ভ্যারিয়েবিলিটি আছে ইন দ্য ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন ইন অ্যাভেলেবল প্রিপারেশনস, নাম্বার অফ ইনজেকশনস, কতগুলো কয়বার ইনজেকশন দেওয়া হয়েছে, জেনারেলি 1 to 4, ইন্টারভালস বিটুইন ইনজেকশনস অ্যান্ড ভলিউম ইনজেক্টেড, এই সবগুলোতে ভ্যারিয়েবিলিটি ছিল এবং নট রিকমেন্ডেড বাই এনি অফ দ্য অথরিটিস। স্টেম সেল থেরাপি, এটা আরেকটা চমক, ব্যবহার হচ্ছে। আমার এক রোগী আছেন যিনি এটা নেওয়ার জন্য 8 লক্ষ টাকা খরচ করছেন। এসিআর 2019 এটা রিকমেন্ড করছে স্ট্রংলি এগেইনস্ট, মানে vehemently opposed to. Why? Heterogeneity and lack of standardization in available preparations of stem cell injections as well as techniques used. তারপরে মেজেনকাইমাল স্টেম সেলের উপর একটা কোরিয়ান একটা রিপোর্ট আছে, আম্বিলিকাল কর্ড মেজেনকাইমাল স্টেম সেল অ্যাপ্রুভ করা হয়েছে কোরিয়াতে। আবার এটাও ঠিক যে একটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় অস্টিওকন্ড্রাইটিস ডিসেকান্স, এটা একটা অর্থোপেডিক কন্ডিশন। এইটা ওই বোনের টার্মিনালের একটা ইনফ্লেমেশন এবং নেক্রোসিস হয়ে যায়। তা এখন এইখানে এই মেজেনকাইমাল স্টেম সেল ইনজেক্ট করা হয়, একটা পার্ট অফ ট্রিটমেন্ট। আলটিমেটলি অনেকেরই সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হয়। তা এর উপর ভিত্তি করে এগুলো দেওয়া হচ্ছে অস্টিওআর্থাইটিসে, কিন্তু এখন পর্যন্ত রিকমেন্ডেড করা হয়নি। লিগাল ইস্যুস আছে, নিডস ফার্দার রিফাইনমেন্ট এবং নট রিকমেন্ডেড বাই এনি অফ দ্য অথরিটিস। তাহলে আমার একটু তোমাদের সবাইকে অ্যালবার্ট ক্যামুর কাছে নিতে হবে। ক্যামু সাহেব বলছিলেন, ট্রুথ লাইক লাইট ইজ ব্লাইন্ডিং, মানে চোখটাকে ধাঁধায় দেয়, অন্ধ করে দেয়। লাইজ মানে মিথ্যা কথা, অন দ্য আদার হ্যান্ড আর এ বিউটিফুল ডাস্ক, একটা সুন্দর সন্ধ্যা, গধূলি, হুইচ এনহ্যান্সেস দ্য ভ্যালু অফ ইচ অবজেক্ট, যেটা প্রত্যেকটা অবজেক্টের ভ্যালুকে অনেক বাড়ায় দেখায়। এখানে আমি কতগুলো দেখাচ্ছি এক্সপেরিমেন্টাল, মানে অস্টিওআর্থাইটিস নিয়েও কিন্তু কিছু কিছু আমি বলবো যে সাইটোকাইনের মানে রোল দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ ইনহিবিটার,
এটাকে বলা হয় ম্যাপ কাইনেজ, ব্রেডিকাইনিন রিসেপ্টর B2, বোন মরফোজেনিক প্রোটিন 7 BMP, তারপরে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ ইনহিবিটার্স, তারপরে আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেজ, আর ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর বা FGF। এদের উপর ভিত্তি করে কোনোটা এদের অ্যান্টাগনিস্ট, কোনোটা এদের অ্যাগনিস্ট, এদের উপর ট্রায়াল চলতেছে। প্রি ক্লিনিক্যাল ফেজ 1, ফেজ 2, এগুলো যখন পার হয়ে যাবে ফেজ 3 হবে। ফেজ 3তে যদি এরা পাস করে তাহলে অস্টিও আর্থ্রাইটিসের জন্য এদের এফিকেসির প্রমাণ হয়তো আমাদের হাতে আসতে পারে। মানে এতদূর আমরা আশা করতে পারি যে আগামী 5 বছরের মধ্যে অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা মোর স্পেসিফিক এবং মোর এফেক্টিভ, লেস টক্সিক কিছু মলিকিউল আমরা পাবো। সার্জারি কাদের জন্য? পেইন নট কন্ট্রোল উইথ ম্যাক্সিমাম কনজারভেটিভ মেজার্স, ওয়াকিং লিমিটেড টু 10 মিনিটস, যারা ব্যথার জন্য 10 মিনিটের বেশি হাঁটা কন্টিনিউ করতে পারেন না। প্রোগ্রেসিভ ইমোবিলিটি অ্যান্ড ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, অস্টিও আর্থ্রাইটিসের নি আর হিপের জন্য আমরা একটা ফাংশনাল ক্যাপাসিটি মেজার করি ওমেক দিয়ে। এই ওমেকটা আমরা বাংলায় ট্রান্সলেট করছি, ভ্যালিডেট করছি, আমাদের ডিপার্টমেন্টে আছে, তোমরা চেয়ে নিতে পারো। তা এটা দিয়ে আমরা একজন অস্টিও আর্থ্রাইটিস রোগীর মানে ডিসএবিলিটি মেজার করি। যাদের ডিসএবিলিটি হাই তাদেরকে আমরা বাছাই করব। এবং সাবস্টেন্সিয়াল জয়েন্ট স্পেস ন্যারোয়িং, এটার জন্য হাঁটুর জন্য আছে কেলগ্রেন লফেন্স স্কোর 3 to 4, মানে হাইয়েস্ট, সবচেয়ে বেশি ন্যারোয়িং। তার মানে এই 3টা জিনিসের যখন সমন্বয় ঘটবে তখন আমরা আসলে একজন রোগীকে অর্থোপেডিশিয়ানের কাছে পাঠাবো। এবং খেয়াল রাখতে হবে যে যদি এই 3টা সমন্বয় না হয়, যেমন ব্যথাও খুব বেশি, ওমেকও বেশি, অথচ জয়েন্ট স্পেস দেখা যাচ্ছে অতটা ন্যারোয়িং হয়নি, আমাদের কিন্তু বারবার নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে ডিল করতেছি কিনা। এটিকে একটা আনইউজুয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস অফ লেট এজ অনসেট কিনা, এটা কি একটা অলিগো আর্টিকুলার অনসেট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা, কিংবা কোনো রেয়ার ইনফার্মিটি কিনা, এগুলো আমাদের বারবার আমাদের প্রশ্ন করতে হবে। এখন আমি যাব একটু ACR 2019 রিকমেন্ডেশনে। এখানে ওরা স্ট্রংলি রিকমেন্ড করে কী কী জিনিস? একটা হচ্ছে ওয়েট লস ইন পেশেন্টস উইথ নি অ্যান্ড অর হিপ ওয়ে, যারা ওভারওয়েট অর ওবেজ, সেলফ এফিকেসি অ্যান্ড সেলফ ম্যানেজমেন্ট প্রোগ্রামস, তাই চি, এটা কিন্তু স্ট্রংলি রিকমেন্ডেড, কেইন ইউজ স্ট্রংলি রিকমেন্ডেড, ফার্স্ট CMC জয়েন্ট অর্থোসিস, যেটা আমি আগেই বলছি, এবং টিবিও ফিমোরাল ব্রেসিং, এরাও স্ট্রংলি রিকমেন্ডেড। টপিক্যাল NSAIDs ফর নি অ্যান্ড ওরাল NSAID ফর হ্যান্ড, নি অ্যান্ড অর হিপ ওয়ে। তারপরে ইন্ট্রা আর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ফর নি অ্যান্ড অলসো আল্ট্রাসোনো গাইডেড ফর হিপ। আচ্ছা, স্ট্রংলি অ্যাগেনস্ট মানে ওয়ে, মানে ACR আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি যাদের বিরুদ্ধে তাদের দ্ব্যর্থহীন বিরোধিতার অবস্থান ব্যক্ত করছে, সেগুলি একটু আমার বলা দরকার। টেন্স অনেকে পাচ্ছেন বাংলাদেশে, অনেকে খরচ করেন প্রতি টেন্স সেশনে 500 টাকা, এবং একটু ব্যয়বহুল জায়গা যদি হয় যেমন এভার কেয়ার, তারপরে স্কয়ার, এরা রাখে 1000 টাকা। গ্লুকোজামাইন কন্ড্রয়টিন, IA হায়ালুরোনিক অ্যাসিড, PRP, প্রোলোথেরাপি, স্টেম সেল থেরাপি, ভিটামিন D, ক্যালসিয়াম, হাইড্রক্সিক্লোরোকুইন, মেথোট্রেক্সেট, TNF আলফা ইনহিবিটার্স, আইওলান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং বিসফসফোনেট, এগুলোর বিরুদ্ধে তাদের পজিশন ঘোষণা করছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে এই যে এইটা মানে কিল অ্যাজ ফিউ পেশেন্টস অ্যাজ পসিবল। আমরা তো সবাই কিছু কিছু মানুষকে মারি, আমাদের চিকিৎসা দিয়েও কিন্তু মারি, চিকিৎসার ব্যর্থতার জন্যও মারি, যেখানে ব্যর্থ না হওয়ারও পন্থা ছিল, আবার চিকিৎসার সাইড এফেক্ট দিয়েও মারি। কিন্তু আমাদের মটো থাকবে টু কিল অ্যাজ ফিউ পেশেন্টস অ্যাজ পসিবল। দ্য ট্রিটমেন্ট ওয়াজ এ সাকসেস বাট দ্য পেশেন্ট ডাইড। এবং ফার্স্ট ডু নো হার্ম, কোনো ক্ষতি করো না। উপকার করতে না পারলে উপকার করবো না, ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি করবো না। এবার আমি যাব আমার কনক্লুডিং রিমার্কস। এইখানে আমি একটা টাইমড অ্যাপ্রোচ দেখাবো। এখানে আমরা মানে এই অস্টিও আর্থ্রাইটিসেও কিন্তু রোগীদের একটা রেগুলার ফলো আপের বিষয় আছে। আমি একবার ওষুধ দিয়ে কিছু উপদেশ দিয়ে ছেড়ে দিলাম, আবার ব্যথা বাড়লে আমার কাছে আসলেন, তেমনটা কিন্তু না। একটা টাইমড অ্যাপ্রোচ হচ্ছে ইম্পর্টেন্ট। সেই টাইমড অ্যাপ্রোচটা কেমন? আমার প্রথম স্টেপটা হবে জয়েন্ট প্রোটেকশন, যেগুলি আগে বললাম, ডুজ অ্যান্ড ডোন্টস, এক্সারসাইজ, কুশন সোল, আর্চ সাপোর্টিং শুজ, ওয়েট লস, কেইন, টপিক্যাল NSAID, এগুলি দিয়ে 6 সপ্তাহ দেখব। যদি ইমপ্রুভ না করেন, আইবুপ্রোফেন 200 to 400 মিলিগ্রাম 3 to 4 times ডেইলি, নেপ্রক্সেন 250 to 375 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, COX-2 ইনহিবিটার্স, IA স্টেরয়েড,
ইফ ইফিউশন ইজ প্রেজেন্ট, ইফিউশন থাকলে আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দেব। এবং এই স্টেপেও কিন্তু আমরা রিইনফোর্স করব নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এগুলি আবারও বলবো, রোগীকে মনে করাই দেব, কারণ আমরা বারবার না বললে রোগী কিন্তু এখান থেকে স্লিপ করবেন। তারপরে আমরা রেসপন্সটাকে কোয়ান্টিফাই করব। আমাদের নিজস্ব কোয়ান্টিফিকেশনের পদ্ধতি আছে, রোগীর ভিজুয়াল অ্যানালগ স্কেল আছে, আমাদের ওমেক আছে, এগুলি দিয়ে আমরা কোয়ান্টিফাই করব রেসপন্স, রোগীর মুখের বক্তব্যের সাথে এগুলি দিয়ে আমরা মিলাবো। তারপরে আবার 4 সপ্তাহ পরে আসতে বলবো। ট্রামাডল 25 মিলিগ্রাম পার ডে, যদি এটাতে আংশিক কাজ হয় তাহলে এটা অ্যাড করব, এটাতে কোনো কাজ না হলে বদলা এটা করব। টাইট্রেটেড টু 200 to 300 মিলিগ্রাম। তার সাথে আমরা এই স্টেজে যে অর্থোসিস যোগ করব, ওই যে বললাম CMC1 অর্থোসিস অথবা টিবিওফেমোরাল ব্রেস, এগুলি আমরা এই স্টেজে যোগ করব। তারপরে আবার 4 সপ্তাহ পরে দেখব। যদি কাজ না হয় তখন আমরা নেপ্রক্সেনকে বাড়াই দেবো। আগে দিচ্ছিলাম 250 থেকে 375, এখন করব 375 থেকে 500। তারপর আবার 4 সপ্তাহ পরে ইভালুয়েট করব। যদি দেখি যে এখনো কাজ হয়নি, তখন আমাদের দুটা কাজ থাকবে। একটা রি-ইভ্যালুয়েট, মানে আমার ডায়াগনোসিসে কোনো ভুল আছে কিনা। কখনো কখনো এমনও হয় যে আমরা সেখানে অস্ট্রিওজেনিক সার্কোমা পেয়ে যাই, আর ম্যালিগনেন্ট সাইনোভিয়ামাও পেতে পারি। আবার কখনো কখনো আমরা যখন শিওর হব আমরা অর্থোপেডিশিয়ানের কাছেও পাঠাবো, তাদেরও অবশ্যই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো বিবেচনা করতে হবে। তাহলে আমার টেক হোম মেসেজগুলো, অস্টিওআর্থ্রাইটিস ইজ নট কিউরেবল, স্লোয়িং দ্য প্রোগ্রেশন ইজ পসিবল। আমরা প্রোগ্রেশনটাকে স্লো করতে পারি। কী কী পদ্ধতি? এক্সারসাইজ, ওয়েট লস এবং জয়েন্ট প্রোটেকশন, মানে ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো আগে বললাম। গ্লুকোজামাইন সালফেট, কনড্রাইটিন সালফেট, ইন্ট্রাআর্টিকুলার হায়ালুরোনান নট রিকমেন্ডেড। অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন, মানে কাজ কমাই দেওয়া। আল্ট্রাসাউন্ড, শর্টওয়েভ ডায়াথার্মি, ক্যালসিয়াম, ভিটামিন ডি আর ইনএফেক্টিভ। Acceptable analgesia and quality of life is obtainable with education, exercise, NSAID, oral or topical tramadol in selected cases. আচ্ছা, তারপর আমাদের continuity of care with this timed approach should replace our traditional long cherished on demand approach. On demand approachটাকে বদলায় আমাদের একটা কন্টিনিউড টাইম অ্যাপ্রোচ আমাদের যেতে হবে। এখানে আমি একটা সুন্দর আর্ট, হাতুর অস্টিওআর্থ্রাইটিস একজন বিখ্যাত শিল্পীর আর্ট, এই ছবিটা আমি করতে চাচ্ছি। এখন আমার মনে হয় তোমরা কেউ যদি একটু নিজেদেরকে আনমিউট করে আমাকে বলতে পারো যে এই ছবিটা দিয়ে কি মিন করা হয়েছে, তাহলে আমি সত্যি বিশ্বাস করব যে আমার লেকচারটা তোমরা আসলে এনজয় করছো। বলো, কে বলতে পারবা? এনিওয়ান? স্যার লাইভে শুধু আমি আছি স্যার, এমনি ফেসবুক লাইভে শুধু আমি দেখছি স্যার, কিন্তু অ্যানসার দিতে পারছি না স্যার স্টুডেন্ট। ও তাই, তুমি মানে কি সাইফুল? আমি মানে কি? জি স্যার। আমি মানে নামটা কি? নাম কি? স্যার আমি সাইফুর রহমান বলছি। জি জি স্যার, সাইফুর রহমান স্যার। ও তাহলে তুমি বলো না এই ছবি দিয়ে কি বোঝানো হচ্ছে? তুমি তো আমারই উত্তরসূরি, তাই না? রিমোটলজিস্টের খাতায় নাম বলো স্যার। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে এই ছবিটা একটা সুন্দর ছবি না অসুন্দর ছবি? এটা কি শিল্প রসোত্তীর্ণ ছবি কিনা? এটা আমি যদি বলি যে একজন বিখ্যাত শিল্পী ধোপে টিকবে কিনা? অবশ্যই ধোপে টিকবে। যে দেখা সুন্দর একটা মুখ আছে, এখানে ঠোঁটগুলো দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, ভ্রু দেখা যাচ্ছে, সুন্দর চুল, চুলের গোছা, তাই না? এটা সুন্দর না হয়তো কোনো হ্যাঁ, তবে তিনি যেটা বুঝাতে চাচ্ছেন ট্রাম্পের মতো লাগছে স্যার। হ্যাঁ সেটা, কিন্তু আসলে কি এটা হচ্ছে টিবিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ফিবুলার কন্ডাইল, এটা হচ্ছে ফেমোরাল কন্ডাইল, এটা হচ্ছে টিবিয়ার মিডিয়ালি যে সফট টিস্যুগুলো থাকে সেগুলো। মোটামুটি একটা হাঁটুর একটা ছবি আর কি। হ্যাঁ, এই মোটামুটি এগুলি একটু তিনি নিজে অস্টিওআর্থ্রাইটিস, এগুলি অস্টিওফাইটস দেখাতে চাইছেন আর কি। হ্যাঁ, মোটামুটি এই ছবি। তাহলে মোটামুটি আমি আমার লেকচার শেষ, তারপর আমার লেকচার শেষ। এখন মোটামুটি আমি বলবো যে তোমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা, প্রশ্ন করার কোনো সুযোগ তাদের আছে কিনা, বা প্রশ্ন অলরেডি
চ্যাট বক্সে কোনো প্রশ্ন জড়ো হয়েছে কিনা। জি স্যার, আমাদের যারা শ্রোতা ছিলেন তাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে স্যার, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা প্রশ্ন। হ্যাঁ, অনুমতি তো অবশ্যই আছে, অনুমতি তো মানে প্রশ্নের উত্তর না দিয়ে তো লেকচার অসম্পূর্ণ থাকে। যদিও একটা জিনিস ঠিক যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। স্যার কিছু প্রশ্ন ছিল, এক নম্বর প্রশ্ন ছিল জাকির হোসেন প্রশ্ন করেছেন যে স্যার অস্টিওআর্থ্রাইটিসে চেয়ারে নামাজ পড়তে বলা এই রোগের সিভিয়ারিটি বাড়াবে না কমাবে? অনেক ধন্যবাদ জাকির হোসেন, এটা খুব সুন্দর প্রশ্ন। মানে আমরা তো হাঁটু গেড়ে বসতে নিষেধ করছি, এবং আমরা জানি যে নামাজে আমি যখন জায়নামাজে নামাজ পড়ি তখন হাঁটু গেড়ে বসতে হয়। তা কাজেই আমি বলবো সামগ্রিকভাবে ধরলে আমরা বলবো যে যাদের মডারেট টু সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস তাদের ক্ষেত্রে জায়নামাজে বসে নামাজ না পড়ে তাদের চেয়ারে বসে পাটা ঝুলিয়ে দিয়ে নামাজ পড়াটাই তা ওনাদের জন্য বেশি ভালো হবে। এবং এটাও ঠিক যে আমরা কখনো কখনো এমনটাও করতে বাধ্য হই যে রোগীদেরকে বলি যে আপনার বেশি ব্যথার দিন এমনটা করবেন, ব্যথাটা কমে গেলে আবার জায়নামাজে পড়বেন। কারণ আসলে অনেকে জায়নামাজে নামাজ পড়তে না পারলে মনের স্যাটিসফ্যাকশনটা পান না। এবং আমি তো আগেও বলেছি যে অস্টিওআর্থ্রাইটিসের পেইনের যে প্যাথোজেনেসিস তার মধ্যে হচ্ছে বায়োসাইকোসোশাল। তা অনেকে দেখা যায় যে রেডিওলজিক্যালি অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস অথচ পেইনটা অনেক কম, তার কারণ তারা মনের দিকে হ্যাপি, সুখী। তা এখন এই জন্য মোটামুটি আমাদের সুখের সাথে এই দুঃখের একটা সমন্বয় ঘটাতে হয় ফর দ্য সেক অফ হ্যাপিনেস অ্যান্ড মিনিংফুলনেস অফ লাইফ। এই জন্য আমরা বলি, কখনো কখনো আমরা এমনও বলি যে যদি আপনার কষ্ট যদি না হয় বলে মনে করেন তাহলে ফরজটা আপনারা জায়নামাজে পড়বেন, সুন্নত নফল এগুলো আপনারা চেয়ারে বসে পড়বেন, এভাবেও আমরা বলতে পারি। হ্যাঁ, আবার এটা ঠিক যে হাঁটু গেড়ে দীর্ঘক্ষণ বসা ক্ষতিকর, কিন্তু একটা শর্ট নামাজে অল্পক্ষণ বসে পড়াটা কি ক্ষতিকর না উপকারী আমরা এখনো জানি না। হাঁটু গেড়ে যখন আমরা বসি তখন এক ধরনের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ হয়। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজকে দীর্ঘদিন উপকারী মনে করা হতো, যদিও রিসেন্ট যে সমস্ত রিসার্চ রেজাল্ট আছে তাতে দেখা গেছে যে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ আসলে কোনো উপকারও করে না। তা আমি এতদূর বলতে পারি, এই তথ্যগুলো দিতে পারি আর কি। হ্যাঁ, সামগ্রিকভাবে ঠিক আছে। সাইফুল, দ্বিতীয় একটি প্রশ্ন ছিল স্যার, আমরা কি স্যার প্রশ্ন নিতে পারবো স্যার? হ্যাঁ পারবো, অসুবিধা নেই, পারবো। তুমি আমার মনে হয় যে আমাকে যদি একটা লিমিট সেট করতে, জেনেসিসেরও লিমিট আছে, আমার লিমিট হচ্ছে আমি 5টা পর্যন্ত পারবো, মানে বিকাল 5টা পর্যন্ত পারবো আর কি। স্যার একজন স্টুডেন্টের, আচ্ছা জি স্যার। স্যার আমরা তাহলে পরবর্তী প্রশ্নটি নিয়ে নিয়েছি স্যার। তারিক কাউসের প্রশ্ন করেছে যদি স্টুডেন্টদের পরীক্ষায় প্রশ্ন করা হয় যে অস্টিওআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার কি স্যার, তাহলে স্টুডেন্টরা কি অ্যানসার দিবে স্যার? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে নাম্বার 1 ব্যথা, ওই জয়েন্টের ব্যথা, এটা মানে সিমটম। আমি যদি বলি সিমটম তাহলে ওই জয়েন্টের ব্যথা এবং ওই জয়েন্টটাকে নাড়ানোর মানে অক্ষমতা, মানে পার্শিয়াল রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট বা অফ দ্য এফেক্টেড জয়েন্ট, এই দুটা হবে প্রধান সিমটম। আর এছাড়া এবং ব্যথাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বিশ্রাম নিলে কমবে এবং ওই জয়েন্টের ব্যবহারে ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা হচ্ছে এগুলোর মেইন বৈশিষ্ট্য। অল্প কিছু রোগীর একটা শর্ট লাস্টিং মর্নিং স্টিফনেস থাকে, বেশিরভাগ রোগীর সেটা থাকে না। আমরা সিমটম বলতে গেলে আমরা এগুলি বলতে পারি। আর আমরা যদি সাইনে যাই তাহলে আমরা বলবো যে সেখানে মানে আমাদের জয়েন্ট এখানে বনি এনলার্জমেন্ট, অস্টিওআর্থ্রাইটিসের জন্য বনি এনলার্জমেন্ট থাকে এবং বোন মার্জিনে টেন্ডারনেস থাকে আর রিডিউস রেঞ্জ অফ মোশন, এই তিনটা হচ্ছে আমাদের প্রধান সাইন। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। স্যার 3 নম্বরে একটা প্রশ্ন নিয়ে নিয়েছি স্যার। স্যার কমল কৃষ্ণ রয় প্রশ্ন করেছে যদি টোফাসিটিনিব কেউ অনিয়মিত খায় সেক্ষেত্রে স্যার রেজিস্ট্যান্স গ্রো করতে পারে কিনা, আর স্যার টোফাসিটিনিবের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি স্যার একটু যদি জানাবেন। অনেক ধন্যবাদ কমল কৃষ্ণ। আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে মানে আমি জানি না, আমি অবশ্যই দৃঢ় বিশ্বাস যে কমল কৃষ্ণ অস্টিওআর্থ্রাইটিসের প্রসঙ্গে প্রশ্নটা করেননি, কারণ অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু টোফাসিটিনিব রিকমেন্ডেড ওষুধ না। টোফাসিটিনিবটাকে এই পর্যন্ত রিকমেন্ড করা হয়েছে ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু এস সেকেন্ড লাইন মানে আফটার মেথোট্রেক্সেট ফেইলিউর, তার আগে আমরা দিতে পারবো না। এছাড়া অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস বা
অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থাইটিস, এগুলোতেও সেকেন্ড ফেজে এদের রিকমেন্ডেশন আছে। অস্টিও আর্থাইটিসে এটা মোটেই রিকমেন্ডেড না। এবং আমরা যখনই ওই সমস্ত কন্ডিশনের জন্য একজন রোগীকে যখন টোফাসিনিব দেব, তখন আমাদের অবশ্যই সেই রোগীকে বুঝাতে হবে যে এইটা কোনোভাবেই মানে ইন্টারমিটেন্ট ব্যবহার করা চলবে না, এটা লাগাতার ব্যবহার করতে হবে। ইন্টারমিটেন্ট ব্যবহার ইজ নট রিকমেন্ডেড। কিন্তু যদি কোনো রোগী আমাদেরকে এসে বলেন, আমাদের শত বোঝানো সত্ত্বেও যদি আমাদেরকে এসে বলেন যে আমি রেগুলার খাইনি, মাঝে মধ্যে খেয়েছি, একটু ভালো লাগলে এক সপ্তাহ বাদ দিয়ে গেছি, তাহলে আমাদের প্রথমত নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমাদের কি পেশেন্ট এডুকেশনের ডিফেক্ট ছিল কিনা। মানে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা, আমার নিজের কোনো ভুল ছিল কিনা, এইভাবে নিজেকে প্রশ্ন করাটা কিন্তু যে কোনো ডাক্তারের জন্য একটা ভালো গুণ। তা আমাদের সেই প্রশ্নটা করতে হবে, আমার কি দোষ ছিল, রোগী কেন ইররেগুলার হলেন, আমার ওনাকে বোঝানোতে কি কোনো গাফিলতি হচ্ছিল, এটা আগে নিজেকে একটু অ্যাসেস করে নিতে হবে বাই ব্যাক রিফ্লেকশন অফ দ্য সেলফ। আর তারপরে মানে একটা জিনিস ঠিক যে এইটা ইররেগুলার ব্যবহারে এটাতে রেজিস্ট্যান্ট হয় এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত সায়েন্সে নাই। যদিও একটা জিনিস ঠিক যে আমরা কখনো কখনো কোনো রোগী যখন আমাদেরকে এই ইররেগুলার হওয়ার রিপোর্টটা করেন, তখন তাদেরকে পরবর্তীতে যাতে ইররেগুলার না হন সেই জন্য খানিকটা মানে ভয় লাগানোর জন্য আর কি, তারা যাতে ওষুধটা রেগুলার ব্যবহার করেন সেই জন্য আমরা এই যুক্তিটা ব্যবহার করি, মনের মধ্যে সৎ উদ্দেশ্য নিয়ে আর কি, একটা অসৎ কাজ করি কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো আমার এমন কোনো একজন রোগীর সাথে কমল কৃষ্ণের পরিচয় হয়ে গেছে বা আলাপ হয়েছে, সেই জন্য এই প্রশ্নটা করে থাকতে পারে, আমি জানি না। আর 3 নম্বর হচ্ছে ম্যালিগনেন্সির ঝুঁকি বাড়ায় কিনা। তা এমনি ওভারঅল এই মানে আমাদের যে বায়োলজিকগুলো নিয়ে একটা লং টার্ম ফেজ 4 সার্ভেইলেন্স হয়ে গেছে, মানে পোস্ট মার্কেটিং সার্ভেইলেন্স, এবং তাতে দেখা গেছে যে ম্যালিগনেন্সের রিস্ক, মানে একটা জিনিস ঠিক যে আমাদের শরীরে কিন্তু সবসময় ক্যান্সারের সেল কিন্তু তৈরি হচ্ছে, আমাদের ইমিউন সার্ভেইলেন্সের জন্য সেইগুলো বাড়তে পারে না। যেমন আমেরিকাতে কিন্তু একটা অটোপসি সার্ভেতে দেখা গেছিল 35% অফ দ্য মানুষ যারা অন্যভাবে মারা গেছেন, মানে বেশিরভাগই ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানুষ ছিলেন, তাদের থাইরয়েডে প্যাপিলারি কার্সিনোমা ছিল, মানে হিস্টোলজিক্যালি পাওয়া, কিন্তু তাদের সেই কার্সিনোমাটা প্রকাশ পায়নি। এবং সেই প্রকাশ না পাওয়ার ডেফিনেটলি একটা অন্যতম বড় কারণ আমাদের ক্যান্সার ইমিউনিটি, মানে ক্যান্সারের এগেনস্টে যে ইমিউন সার্ভেলেন্স চলতে থাকে, আমাদের ইমিউন সিস্টেম প্রত্যেক দিনই আমাদের কিছু কিছু নতুন নতুন উদ্ভব হওয়া ক্যান্সারের কোষকে ধ্বংস করে, এই জন্য আমরা ক্যান্সার থেকে অনেকে বেঁচে যাই। তা কাজেই ইমিউনোসাপ্রেস যখন করবো তখন তার ঝুঁকিটা বাড়তে পারে। যদিও বায়োলজিকগুলোর পোস্ট মার্কেটিং সার্ভেলেন্সে দেখা গেছে যে ওই মানে যারা বায়োলজিক পাচ্ছেন না তাদের তুলনায় এই ক্যান্সারের হারটা কিছুটা বেশি, বিভিন্ন ধরনের ক্যান্সার কিছুটা বেশি, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর টোফাসিলিনের ব্যাপারে এখনো সাফিসিয়েন্ট পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স ডাটা এখনো আসেনি, কাজে আমরা এখনো সেটা জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু সম্ভাবনা উড়াই দিতেও পারবো না। অনেক ধন্যবাদ স্যার। ওয়েলকাম। হ্যাঁ স্যার, এরপরে একটি প্রশ্ন ছিল মেহরান নিহারের, যে স্যার আউটডোরে আমরা অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসের দুটি পেশেন্ট আলাদা কিভাবে করব স্যার? এইটা মেহের নিহার একটা সুন্দর প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তরটা দিতে আমি খুব ভালোবাসি, কারণ উত্তরটা দেওয়া আমার জন্য সোজা। কারণ প্রথম কথা হচ্ছে কি, অস্টিও আর্থ্রাইটিস একটা সরব রোগ, সে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, সে কিন্তু নীরব না। যখন একজন রোগী আমাদের কাছে বলবেন যে হাঁটুতে ব্যথা অথবা হাতের আঙ্গুলগুলোতে ব্যথা, তখন আমরা মনে করব যে এই মানুষটার অস্টিও আর্থ্রাইটিস থাকতে পারে। আর অস্টিওপোরোসিস হচ্ছে একটা নীরব রোগ, এটা আমরা মানে রোগী আমাদের কাছে একটা ফ্র্যাকচার না হলে রোগী কখনো অস্টিওপোরোসিসের জন্য আমাদের কাছে আসেন না আর কি। হ্যাঁ, তা মানে ফ্র্যাকচার হতে হবে, ফ্র্যাকচারের ব্যথা কিন্তু প্রচণ্ড, এবং ফ্র্যাকচার কিন্তু ঘটনাচক্রে হাঁটুতে বা হাতের জয়েন্টে হয় না, ফ্র্যাকচার হয় মিড শ্যাফটে। এবং আমরা জানি যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের মেইন জায়গাগুলো হচ্ছে একটা নেক অফ ফিমার, তারপরে লোয়ার এন্ডস অফ রেডিয়াস এবং আলনা, আপার এন্ডস অফ ফিমার হিউমারাস, এগুলো হচ্ছে কতগুলো কমন সাইটস অফ অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, যেগুলো ফরচুনেটলি আমাদের অস্টিওআর্থ্রাইটিস সাইট থেকে অনেক দূরে। ফ্র্যাকচারের পেইন হচ্ছে সিভিয়ার পেইন, রোগী কান্নাকাটি করেন, গড়াগড়ি দিতে পারেন না, ব্যথা বাড়বে ওই ভয়ে, কিন্তু চিৎকার করতে থাকেন, এই ধরনের একটা প্রচণ্ড ব্যথা নিয়ে আসেন, সাইটও আলাদা। কাজেই এগুলো এবং অস্টিওপোরোসিসটা
বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ক্রিন করতে গিয়ে ধরতে পারি যে এই মানুষগুলোর দেখলাম যে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন প্রিম্যাচিউর মনোপজ, তারপরে লিন বডি, দীর্ঘদিনের কর্টিকোস্টেরয়েড খাওয়া, সারা জীবন কখনো দুধ খান নাই, এই ধরনের রোগীদের আসলে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর থাকে। এগুলো দেখে কখনো কখনো লং টার্ম গ্লুকোকর্টিকয়েড দেব, তার আগে আমরা বিএমডিটা করি এবং এটাকে বলা হয় অপরচুনিস্টিক স্ক্রিনিং। এই যে আমাদের কাছে রোগীরা আসলেন এবং সেই অপরচুনিটি কাজে লাগায় আমরা তাদের যে বিএমডি করতে দিচ্ছি, এটাকে বলা হয় অপরচুনিস্টিক স্ক্রিনিং। এই অপরচুনিস্টিক স্ক্রিন করতে যে আমরা অস্টিওপোরোসিস ডায়াগনোজ করি। রোগী তার ব্যথা নিয়ে আসছেন বা রোগী তার কোনো সিমটম নিয়ে আসছেন সেজন্য কিন্তু করি না। তার মানে আমি বলবো যে নাম কি মেহরুন্নেসা না? মেহরুন্নেসার কাছে নিশ্চয়ই ক্লিয়ার দুটা রোগের মধ্যে তফাৎ, একদম এত বেশি তফাৎ যে কনফিউজ করার সুযোগ নেই। ধন্যবাদ স্যার। সাইফুজ্জামান শিখন আমাদেরকে প্রশ্ন করেছে, ব্যথা কি এমন হবে যে দৈনন্দিন কাজ ব্যাহত হবে অথবা কত সিভিয়ারলি হবে? এটি ছিল তার প্রথম প্রশ্ন স্যার। আমাদের আচ্ছা, ব্যথা কি এমন হবে যে দৈনন্দিন কাজ ব্যাহত হবে? মানে এটা আসলে অস্টিও আর্থ্রাইটিসের যে ব্যথাটা বাড়া, এটা গ্রাজুয়ালি হয়, এটা চট করে রাতারাতি কয়েকটা দিন বা কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যায় না। একজন রোগী প্রথমে অল্প ব্যথায় ভোগেন, তারপরে মাঝারি ব্যথায়, তারপরে এই ধরনের ব্যথায় আক্রান্ত হতে পারেন। এটা হতে অনেক সময় লাগে আর কি। হ্যাঁ, যদি একজন রোগী আমাদের এই যুগের সর্বাধুনিক চিকিৎসাগুলো পান, যেই চিকিৎসাগুলো আমি বললাম, তাহলে কিন্তু এই স্টেজে আর পৌঁছানোর কথা না। যারা সর্বাধুনিক চিকিৎসা পাননি তারাই আজকাল এই পরিস্থিতিতে পৌঁছাতে পারেন। তবে হ্যাঁ, যারা দীর্ঘদিনের নেগলেক্টেড কেস অফ অস্টিওআর্থ্রাইটিস, তাদের ব্যথাটা এরকম তীব্র হতে পারে। এই যে আমি একটু আগেই বললাম যে 10 মিনিটের বেশি লাগাতার টানা হাঁটতে পারেন না, এটা তাদের হতে পারে অবশ্যই। আর এরপরের প্রশ্ন হচ্ছে ব্যায়াম, ফিজিওথেরাপি এবং ডিপ্রেশনের অনেক কিছুই কি শুধু ডাক্তারের উপর চলে আসে? সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? এটা কি প্রশ্ন? এটা সাইফুল, তুমি কি এই প্রশ্নে বলতে চাচ্ছ? স্যার এটি দ্বিতীয় প্রশ্ন স্যার, এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন স্যার। আচ্ছা আচ্ছা, ফিজিওথেরাপি এবং ডিপ্রেশনের অনেক কিছু শুধু ডাক্তারের উপর চলে আসে? আসলে হ্যাঁ, ডাক্তারের উপর অনেক কিছু তো আসবে। আমাদের প্রাইমারি চিকিৎসক তো আমরাই, যে রোগীকে ব্যায়ামের জন্য প্রথমে ব্যায়ামগুলো শেখানো এবং ব্যায়ামের জন্য রেগুলার ব্যায়ামগুলো চালানোর জন্য মোটিভেট করা, তারপর ডিপ্রেশনটাকে আইডেন্টিফাই করা এবং ডিপ্রেশনের জন্য হয় সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো অথবা নিজেরা চিন্তাভাবনা করে একটা উপযুক্ত ওষুধ বের করা। এই সব কিছু তো আমাদেরই করতে হবে। কিন্তু একটা জিনিস ঠিক, যে একজন রোগী যখন শিখে গেলেন, মোটিভেটেড হয়ে গেলেন, তখন কিন্তু ব্যায়ামটা রেগুলার চালানো মানে সেই রোগীর উপর, এটা সেলফ ম্যানেজমেন্টের পার্ট, ওনার নিজেরই করতে হবে। ঠিক তেমনি সাইকিয়াট্রিস্টরাও কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে একই কথাই বলেন, যে ডিপ্রেশনটাকে শনাক্ত করা, ডিপ্রেশনের টাইপ নির্ধারণ করা, এগুলো সাইকিয়াট্রিস্টরা করবেন এবং উপযুক্ততম ওষুধটা বাছাই করা এবং রোগীকে যে থেরাপি কাউন্সেলিং করা, রোগীর কোপিংটাকে ইমপ্রুভ করা, এই জিনিসগুলো ডাক্তাররা করবেন। কিন্তু এই কোপিং ইমপ্রুভ করার অনেক কিছু রোগীর নিজের চেষ্টা দিয়ে করতে হবে। আবার রোগীর জীবনে যে স্ট্রেসফুল লাইফ ইভেন্টস যেগুলো থাকে, যেগুলো তাকে ডিপ্রেস করে, এগুলোকে যে দূর করা, এগুলো কিন্তু রোগীর ইচ্ছার উপর, রোগীর প্রচেষ্টার উপর নির্ভর করে। তার মানে এই দুইটা আমি বলবো যে শিখন আমাদেরকে একটা নতুন জিনিস শিখালো। কিন্তু শিখনের কাছে শিখতে পারলাম যে আমাদের ব্যায়াম এবং ডিপ্রেশনের ক্ষেত্রে রোগীকে আমাদের বুঝতে হবে যে তাদের জন্য সেলফ ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল পার্ট অফ দেয়ার ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে শিখন, তারপর আর প্রশ্ন আছে নাকি? অনেক ধন্যবাদ স্যার। এরপরের প্রশ্নটি ছিল স্যার, পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের যে অভাবের কারণে অস্টিওপোরোসিস দেখা যায়, তাদের যদি একই সাথে স্যার অস্টিওআর্থ্রাইটিসও থাকে, সেক্ষেত্রে তাদের ম্যানেজমেন্ট কি হবে স্যার? এটা তো অনেক জটিল প্রশ্ন হয়ে গেছে আর কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের তো অনেক রোগী কিন্তু একসাথে দুইটা রোগ নিয়ে আসেন। এমনি আমরা প্রথম কথা বলবো যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসেও কিন্তু এখন ট্রিটমেন্ট অফ চয়েস বিসফসফোনেট, মানে অ্যালিন্ড্রোনিক অথবা রিসেড্রনেট। অ্যালিন্ড্রোনেটই এফিকেসি সবচেয়ে বেশি প্রমাণিত, যদিও অ্যালিন্ড্রোনেট আমাদের দেশে পাওয়া যায় না। এরপরে হচ্ছে ওই জোলিড্রোনিক অ্যাসিড এবং 3 নম্বরে রিসেড্রনেট আসে। রিসেড্রোনেট, ইবানড্রোনেট, এগুলো সব 3-4 নম্বরে আসে। তা এখন এগুলো হচ্ছে নাম্বার 1 ট্রিটমেন্ট, মানে ফার্স্ট ট্রিটমেন্ট অফ ফার্স্ট লাইন। আর যদি কারো মানে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির সিভিয়ার সিমটম থাকে, যেমন ইনট্রাক্টেবল হট ফ্লাশ,
তাদের জন্য আসলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলা হয়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও অস্টিওপোরোসিস প্রিভেনশনে বিসফসফোনেটসের কাছাকাছি, কিন্তু এটা ঠিক যে তাদের সাইড এফেক্ট এত বেশি, পার্টিকুলারলি থ্রম্বোসিসটা একটা সিরিয়াস সাইড এফেক্ট। আবার তারা কার্সিনোজেনিক মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাও করে, ব্রেস্ট কার্সিনোমাও করে। কাজে সব কিছু মিলায় আমি যদি সেফটি কম্পেয়ার করি তাহলে বিসফসফোনেটস আর সেফার দেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা এইটাই তাদেরকে দেব। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে কি, আমাদের অনেক রোগী কিন্তু একসাথে একাধিক রোগ নিয়ে আসেন এবং তাদের প্রত্যেকের জন্য আমাদের সবগুলো রোগের চিকিৎসার প্ল্যান থাকতে হবে এবং সেগুলিকে কম্পাইল করে আমাদের একটা কমন একটা ফ্রেমে দাঁড় করাতে হবে। তা এখন এই আমাদের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আর অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের মধ্যে সাদৃশ্য কম, একদম যে নাই তা না, কিন্তু খুবই কম। যেমন বলা হয় একটা আছে স্মোকিং, সিগারেট খাওয়া, যেটা ইয়ে করে, যেটা মানে মোটামুটি এই অস্টিওপোরোসিসকেও মানে অ্যাগ্রেভেট করে, অস্টিওআর্থ্রাইটিসকেও অ্যাগ্রেভেট করে। কাজে সিগারেট বাদ দেওয়াটা একটা কমন, কিন্তু বাকি সব ট্রিটমেন্টই আলাদা এবং এতখানি আলাদা যে একে আরেকটার বিরুদ্ধেও না। এই যে আমি যে বললাম যে এই আমেরিকান কলেজ অফ রিমাটোলজি বিসফসফোনেট অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্টে নিষেধ করছে, ক্যাটেগরিক্যালি এগেইনস্ট দ্য ইউজ। তারা কিন্তু এগেইনস্ট দ্য ইউজ এই কারণেই যে অনেক ডাক্তার অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য বিসফসফোনেট দিচ্ছেন, তাদের অস্টিওপোরোসিস আছে সেই জন্য না, এবং ওইটাকে তারা ডিসকারেজ করছে। কিন্তু একজন অস্টিওআর্থ্রাইটিসের রোগীর যদি অস্টিওপোরোসিস থাকে এবং সেই অস্টিওপোরোসিসের জন্য যদি বিসফসফোনেট দেওয়ার ইন্ডিকেশন থাকে, সেই ক্ষেত্রে বিসফসফোনেট কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টে কোনোই ব্যাঘাত ঘটাবে না, অস্টিওআর্থ্রাইটিসের কোনো উপকার করবে না, কিন্তু কোনো ব্যাঘাতও ঘটবে না। কাজেই দুইটা প্ল্যান আমরা সাইমালটেনিয়াসলি আগায় নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ওজন কমাতে পারবো কিন্তু আন্ডারওয়েট হতে নিষেধ করব, আর কারণ আন্ডারওয়েট আবার অস্টিওপোরোসিসকে অ্যাগ্রেভেট করে। ঠিক আছে, ওকে, হ্যাঁ বলো সাইফুল। স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম স্যার। স্যার সাইয়েদ আবেদিন প্রশ্ন করেছি দুটি স্যার। একটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপমেন্টের সাথে স্যার প্রিভিয়াস কোনো ট্রমার হিস্ট্রি কিংবা মেনিসকাই টিয়ারের হিস্ট্রি কি স্যার অ্যাসোসিয়েটেড কিনা? অবশ্যই অবশ্যই, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্নই করছো। এমনি প্রিভিয়াস ট্রমা কিন্তু একটা রিকগনাইজড রিস্ক ফ্যাক্টর, যেটা আমি একদম প্রথম দিকে বললাম যে জেনেটিক্স, ওবেসিটি, ট্রমা অ্যান্ড অ্যাবিউজ অফ দ্য জয়েন্ট, এই চারটাকে ধরা হয়। তার মানে ট্রমা ইজ ডেফিনেটলি একটা রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ অ্যান্ড নিজ। এবং অন্যান্য জয়েন্টেও যখন একটা ট্রমা হয়ে যায় তখন সেগুলোতে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি থাকে, মানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস একটা কন্ডিশন আছে। আর ঠিক তেমনি যদি একজন রোগীর মেনিস্কাল টিয়ার হয়, মেনিস্কাল ইনজুরি হয়, মেনিস্কেক্টমি কখনো কখনো করা হয়, সেই সব রোগীর ক্ষেত্রেও কিন্তু নি জয়েন্টের প্রপার অ্যালাইনমেন্টটা নষ্ট হওয়ার কারণে তাদেরও কিন্তু পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস হয় এবং তাদের একটু অ্যাক্সিলারেট আগেভাগেও হয়ে যায়। এবং এই জন্য তাদেরকে আমাদের আগেভাগেই প্রিএমটিভলি অস্টিওআর্থ্রাইটিসের জন্য যে সাজেশনগুলো আমরা দিয়ে থাকি, যে ওবেসিটিটাকে প্রিভেন্ট করা, তারপরে জয়েন্ট প্রোটেকশন, এক্সারসাইজ, এই জিনিসগুলো আমাদের আগেভাগেই, মানে যার মেনিস্কেক্টমি হলো বা যার একবার মেনিস্কাল টিয়ার হয়েছে, এদের সবাইকে কিন্তু আমাদের লাইফ লং ওই জিনিসগুলো ফলো করার পরামর্শ আমাদের দিয়ে রাখা উচিত। ধন্যবাদ স্যার। স্যার আব্দুল্লাহ মামুন প্রশ্ন করেছেন যে ট্রামাডলের হাফ লাইফ 6 আওয়ার্স, এই কারণে হচ্ছে 25 মিলিগ্রাম স্যার ডেইলি কিভাবে দিবে? 25 মিলিগ্রাম ডেইলি, এটা তো আসলে অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের বেশিরভাগেরই ব্যথাটা হয় সচরাচর আফটারনুনে। আমরা ট্রামাডলটা লাঞ্চের পরে প্রথম 25 মিলিগ্রাম, মানে আমাদের তো 25 মিলিগ্রাম ট্যাবলেট নেই, 50 মিলিগ্রামের অর্ধেক ট্যাবলেট আমরা দিতে পারি, লাঞ্চের পরে দিলাম। তারপরে যখন ওইটাতে 5 দিন পার হওয়ার পরে আমরা অর্ধেক করে 2 বার, তারপরে আমরা সকালে একটা, রাত্রে অর্ধেক, তারপরে সকালে 1, রাত্রে 1, 5 দিন পর পর আমরা এইভাবে বাড়াবো। এইভাবে বাড়ালে দেখা যায় যে সাইড এফেক্টগুলো সবচেয়ে কম হয় আর কি। স্যার ভিটামিন D3 এর কোনো ভূমিকা আছে কি স্যার? না, ভিটামিন D3 কোনো ভূমিকা নাই। ভিটামিন D3 এর অভাবে অস্টিওপোরোসিস হয়, অস্টিওআর্থ্রাইটিস না। এবং একজন রোগীর, আমরা এটা প্রায় দেখি যে অস্টিওআর্থ্রাইটিসের রোগীর কাকতালীয়ভাবে ভিটামিন D মাপা হয়ে গেছে, হয়তো কোনো ডাক্তার একটা অজ্ঞতার কারণেই, মানে ওই যেই কারণে
আমেরিকান কলেজ অফ রিমাটোলজি খুব কঠোরভাবে ভিটামিন ডির বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করছে, কারণ এই ভুলগুলো আমেরিকার ডাক্তাররাও করেন। হয়তো করে ফেলছেন, ভিটামিন ডি মেজার করে ফেলছেন এবং করে দেখা গেল কম। তখন আমাদের দেখতে হবে ভিটামিন ডি কম থাকলে সবাইকে রিপ্লেসমেন্ট দিতে হবে, তাও কিন্তু ঠিক না। বলে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির যদি কোনো প্রমাণ থাকে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, অথবা যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডেভেলপ করার রিস্ক ফ্যাক্টরস যদি থাকে, তাদেরকে আমাদের রিপ্লেসমেন্ট দিতে হবে। তা এখন আমরা যখন রিপ্লেসমেন্ট দেব তখন কিন্তু রোগীকে আমাদের পরিষ্কার বলে দিতে হবে এটা দিচ্ছি যেহেতু আপনার ভিটামিন ডির অভাব আছে, তার থেকে আপনার এই সমস্যাগুলো হতে পারে, ওগুলোকে প্রতিরোধ করার জন্য আপনি কিন্তু কোনোভাবেই এই ট্যাবলেট বা ক্যাপসুলের কাছ থেকে এটা আশা করেন না যে এটা আপনার অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমাবে অথবা অস্টিওআর্থ্রাইটিসের প্রোগ্রেশন স্লো করবে। এই আশা কখনোই করবেন না, এটা একটা ভিন্ন চ্যাপ্টার, এটা পরিষ্কারভাবে প্রথমে করে দিতে হবে। স্যার এরপরের প্রশ্ন ছিল স্যার, অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের যদি স্যার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে স্যার পেইন ম্যানেজমেন্টটা কিভাবে হবে স্যার? এমনি ইন জেনারেল আমি বলবো যে ডায়াবেটিস থাকলে পেইন ম্যানেজমেন্টে খুব আমাদের সমস্যা অত বেশি না। আমরা এখানে যেমন বললাম প্রথমে আমরা একটা টপিক্যাল এনএসআইডি দেবো, তাতে কাজ না হলে আমরা ওরাল এনএসআইডি দেবো। যদি কোনো কারণে ওরাল এনএসআইডি কন্ট্রাইন্ডিকেট থাকে, যেমন বয়স অ্যাবাভ 75 অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, তখন আমরা ক্যাপসাইসিন অয়েনমেন্টও দিতে পারি। এবং এতেও যদি কাজ না হয় এবং ওই কন্ট্রাইন্ডিকেশন থাকলে আমরা তখন ডুলোক্সিটিনও দিতে পারি, যেটা আমি আগে বলছি। কিন্তু যদি সেই কন্ট্রাইন্ডিকেশনগুলো না থাকে এবং যদি আমাদের ওরাল এনএসআইডি বাছাই করার যদি ইস্যু এসে যায়, তখন আমাদের তাদের ক্ষেত্রে ওই যে ন্যাপ্রক্সেন, অ্যাসিক্লোফেনাক, এই দুটার থেকে একটা বাছাই করতে। আমি তো বললাম যে কার্ডিয়াক সেফটি হচ্ছে ন্যাপ্রক্সেন, অ্যাসিক্লোফেনাক আর সেলিকক্সিব। সেলিকক্সিব আমাদের দেশে পাওয়া যায় নাই, কাজে আমাদের ন্যাপ্রক্সেন আর অ্যাসিক্লোফেনাকের উপর জোর দিতে হবে। এবং এটাও ঠিক যে আমাদের এটাকে ডায়াবেটিস থাকাটাকে মানে আমি বলবো একটা অসৎ কাজ, কিন্তু সদ উদ্দেশ্যে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে আমরা জানি যে অস্টিওআর্থ্রাইটিসের অনেক রোগীরই কিন্তু আলটিমেটলি এনএসআইডি দরকার হতে পারে, এবং আমি যত সেফই বলি না কেন 100% সেফ কিন্তু কিডনির জন্য কোনোটাই না। এবং ডায়াবেটিসের রোগী যে স্টেজ 4 সিকেডির পেশেন্ট হয়ে যাবেন না তারও কোনো গ্যারান্টি নাই। সেই কারণে বলতে হবে যে আপনাদের জন্য অন্য রোগীদের জন্য লাইফস্টাইল মেজারমেন্টগুলো, এই যে ব্যায়াম, এই যে জয়েন্ট প্রোটেকশনের নিয়মগুলো, এই সব কিছু মেনে চলা, ওজন কমানো, এই সব কিছু আপনাদের জন্য যতখানি গুরুত্বপূর্ণ, মানে অন্যান্য রোগীদের জন্য নন ডায়াবেটিকদের জন্য যতখানি গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নন ডায়াবেটিকদের জন্য বলি যদি ওয়াজিব, তাহলে আপনাদের জন্য ফরজ। এবং এটাও ঠিক যে আমি যদি বলি যে ওবেজ ডায়াবেটিকদের আমরা বেরিয়াট্রিক সার্জারি কখন করব, বলা হয় যে যাদের ওবেসিটি উইথ অস্টিওআর্থ্রাইটিস, মানে ওবেসিটি উইথ ওবেসিটি রিলেটেড কোমরবিডিটি, তাদের বিএমআই 35-এর উপরে গেলে আমরা মানে তাদেরকে বেরিয়াট্রিক সার্জারি তাদের ক্ষেত্রে আমরা কনসিডার করব। কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে বলা হয় যে বিএমআই 30-এর উপরে গেলেই আমাদের কনসিডার করা উচিত। এমনকি ভালো ভালো কিছু রিসার্চ আছে, এশিয়ান রিসার্চ, যেখানে দেখা গেছে যে এশিয়ান টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের বিএমআই 25-এর উপরে গেলেই বেরিয়াট্রিক সার্জারি করতে হয়। এবং বেরিয়াট্রিক সার্জারি কিন্তু একটা গুড অপশন ফর ম্যানেজমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস। যদি আমি সেটা এখানে উল্লেখ করিনি আমার লেকচারে আর কি, হ্যাঁ, কিন্তু ওভারওয়েটদের জন্য এটা একটা অপশন। থ্যাংক ইউ ভেরি মাচ আলমগীর। না, এটা আলমগীর নাগের জন্য। স্যার আপনি 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন স্যার, আমরা কি আর প্রশ্ন নিতে পারবো স্যার? তাহলে আর একটা না, আর বেশি নিও না। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি স্যার। আলমগীর হোসেন প্রশ্ন করেছেন স্যার, ডুলোক্সিটিন এর সাথে কি এনএসআইডি একসাথে দেওয়া যাবে? যদি দেওয়া যায় সেক্ষেত্রে ডোজটা কিভাবে হবে স্যার? না, অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ আলমগীর। অবশ্যই একসাথে দেওয়া যাবে। মানে ডুলোক্সিটিন তো আসলে ওই আমি যে বললাম যাদের এনএসআইডিতে কন্ট্রাইন্ডিকেশন আছে অথবা যাদের এনএসআইডিতে কাজ হয়নি তাদের জন্য ডুলোক্সিটিন কিন্তু এনএসআইডির এক্সাক্ট বিকল্প না। এবং ডুলোক্সিটিনের মানে অ্যানালজেসিক যে ইফেক্টটা সেটা কিন্তু এনএসআইডির চেয়েও স্লোলি আসে। এটা ডুলোক্সিটিনের যেখানে একটা এনএসআইডির অ্যাকশনটা তার পিকে পৌঁছায় 2 থেকে 4 সপ্তাহ পর, ডুলোক্সিটিনের অ্যানালজেসিক অ্যাকশন কিন্তু পিকে পৌঁছায় 6 থেকে 8 সপ্তাহ পর। অনেক আস্তে কাজ করে, পোটেন্সিও কিন্তু কম। এনএসআইডি যতখানি ব্যথা কমাবে ডুলোক্সিটিন ততখানি ব্যথা কমাবে না। কাজেই যদি একজন রোগীর আমরা কন্ট্রাইন্ডিকেশন অথবা ইনএফিকেসির জন্য যদি ডুলোক্সিটিন না নিই, যদি আমরা ডুলোক্সিটিন নিয়ে থাকি
ফর পার্শিয়াল এফিকেসি অফ দ্য এনএসআইডি অথবা ফর কনকমিটেন্ট কোমরবিড ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তখন কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের পাশাপাশি একটা এনএসআইডি রাখা বরং ভালো হবে। কি আলমগীর, ক্লিয়ার তো না? আমার মনে হয় অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। পরবর্তীতে আপনাকে আমাদের সাথে পাবো এই আশা শেষ করে আজকে আমাদের সেশনটি শেষ করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের অসংখ্য কোশ্চেন ছিল, যদি আমরা সময়ের অভাবে সবগুলো নিতে পারি নাই, তবে স্যার সবাই অনুরোধ করছে স্যার আপনি আরো যদি দুই একটা ক্লাস নিতেন, বিশেষ করে জয়েন্ট পেইন ইভ্যালুয়েশন নিয়ে একটা ক্লাস যদি স্যার সবার জন্য নিতেন, এই জিনিসটা নিয়ে সবাই অনুরোধ করছে আর কি। তার পরবর্তীতে আপনার যদি কখনো সময় হয়। আচ্ছা, আমি একটু বলে রাখি, আসলে আমার উপর একটা ঝামেলা আছে কি, ওই আমার তো মনে হয় তোমরা সবাই জানো যে আমি অ্যাপলারের প্রেসিডেন্টের দায়িত্বে আছি, এবং আমাদের অ্যাপলারের ভার্চুয়াল কংগ্রেসটা হচ্ছে অক্টোবরের 24 থেকে 29, এবং সেই কংগ্রেস উপলক্ষে আমার নিজের নানান রকম কাজ আছে। আমার নিজের 2টা লেকচারও দিতে হবে, তার মধ্যে একটা প্লেনারি লেকচার, যথেষ্ট কঠিন টপিকের উপর অনেক পড়ালেখাও করতে হবে। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা লেকচার আছে যেটা কঠিন না। এছাড়াও ওটার ম্যানেজারিয়াল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর দায়িত্ব আমার আছে। কাজেই আমি আসলে ঠিক করছি মানে এই ধরনের প্ল্যাটফর্মে আমি পরবর্তী লেকচার দিতে সম্মত হব 29 অক্টোবরের পর, তার মানে বেসিক্যালি নভেম্বরের আগে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। বেসিক্যালি হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, নভেম্বরে আমি হয়তো কোনো একটা শুক্রবারে দিতে পারি, শুক্রবার বা শনি বা বৃহস্পতি হতে পারে। তা ঠিক আছে, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।